সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় নৌখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন, সমস্যা ও সমাধান। পরিবেশবাদী সংগঠন গ্রিন ক্লাব অফ বাংলাদেশ জিসিবি এই আয়োজন করেছে। আমাদের নৈমিত্তিক কর্মকাণ্ডের ধারাবাহিকতাই আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের শুরুতেই আমি এ পর্যন্ত নৌ পরিবহন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট যে সকল মালিক, শ্রমিক, নৌ দুর্ঘটনা নিহত হয়েছেন, যাত্রী নিহত হয়েছেন, আমি সবার স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের আজকের এই আলোচনায় ইতিমধ্যে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য সচিব জনাব মিহির বিশ্বাস। এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া। আমরা শহীদ ভাইকে দিয়েই, শহীদ ভাইয়ের সূচনা বক্তব্য দিয়েই আমরা আলোচনার পর্বটা শুরু করতে পারি। শহীদ ভাই, আপনাকে দিয়ে আলোচনা পর্বটা শুরু করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রিন ক্লাব অফ বাংলাদেশ জিসিবি উদ্যোগে অনলাইন আলোচনা সভা নৌখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন, সমস্যা এবং সমাধান। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের এই অনলাইন আলোচনা সভার সঞ্চালনার জন্য আশিস কুমার দেকে অনুরোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া। আমাদের আলোচনার শুরুতে একটি সূচনা বক্তব্য রাখার কথা ছিল, সেই বক্তব্যটি আমারই উপস্থাপন করার কথা। আমি সেই অতি সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দিয়েই আমরা আলোচনা সবার কার্যক্রম শুরু করব। বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থার গুরুত্ব সম্পর্কে নতুন করে আর কাউকে ধারণা দেওয়ার কিছু নেই। নদীমাতৃক বাংলাদেশ ভৌগোলিক অবস্থানগত কারণ এবং আমাদের দেশের অভ্যন্তরীণ সেক্টরের নদ নদীর যে বিস্তৃতি, তা থেকে এটা স্পষ্ট যে আমরা নদী ছাড়া বাঁচতে পারবো না। একসময় এদেশের নৌ পরিবহন ব্যবস্থায় ছিল যোগাযোগ ও পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম, প্রধান মাধ্যম। কালের বিবর্তনে নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে সেই নৌ পরিবহন খাত অনেকটাই বিলুপ্ত প্রায়। যাক, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান সরকার চেষ্টা করছেন। বলা যায় যে স্বাধীনতা পরবর্তী সময়ে দীর্ঘ সময়ে নৌ পরিবহন ব্যবস্থার যে ক্রম অবনতিশীল পরিস্থিতি হয়েছিল, তা থেকে উত্তরণে বর্তমান সরকার চেষ্টা করছে। তবে সরকার কতটুকু আন্তরিক সেটিও হওয়ার বিষয় আছে। আমরা জানি ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা বা বুর্জুয়া শাসন ব্যবস্থায় সবসময় নিম্নবিত্ত শ্রমিক শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণ হয় না। কিন্তু এটাও ঠিক, যতক্ষণ পর্যন্ত না আমরা সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সেই কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছতে পারবো না। এটি হলো সামগ্রিক অর্থে আমি এই কথাটি বললাম। আর নৌ পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে যেটি হলো, আমাদের উন্নয়নের নামে অনেক মেগা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, বর্তমান সরকার নিচ্ছেন। যেসব প্রকল্পের অনেক প্রয়োজনীয়তা ছিল বা আছে, কিন্তু প্রকল্পগুলো প্রণয়নের ক্ষেত্রে, প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এক ধরনের সমন্বয়হীনতা পরিলক্ষিত হচ্ছে। আমাদের চোখে এক ধরনের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।
তবে কার্যক্রম যে চলছে না তা নয়, অনেক উন্নয়নমূলক কার্যক্রম হচ্ছে যেগুলো ইতিবাচক। নদী খনন, বিলুপ্ত নদ নদী পুনরুদ্ধার, যেসব নৌপথ বিলুপ্ত হয়ে গেছে সেগুলো ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে পুনরুদ্ধার করে সচল করা, নৌ পরিবহন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের নানাভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করা, এগুলি হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সব ক্ষেত্রে দেখা যায় যে এই নৌযানের সঙ্গে সংশ্লিষ্ট যে সকল শ্রমিক কর্মচারী তাদের মধ্যে একটি হতাশা বিরাজমান। তারা তাদের ন্যায্য অধিকার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়। একইভাবে প্রচলিত বিধিবিধান যেগুলো আছে নৌ পরিবহন ব্যবস্থার সঙ্গে সেই বিধিবিধানগুলো যুগোপযোগী নয়। অনেক আগের বিধিবিধান। নৌ পরিবহন খাতের নিয়ন্ত্রক সংস্থা নৌ পরিবহন অধিদপ্তর সেটি একটি জরাজীর্ণ সংস্থায় পরিণত হয়েছে। আরো দুঃখজনক ঘটনা হলো যে আমাদের নৌ পরিবহন আইন, সেটি আমি অভ্যন্তরীণ বলি আর সমুদ্রগামী বলি, দুটি আইনই দুইজন মিলিটারি ডিক্টেটর দ্বারা জারি করা। তো আমরা ৮০-র দশকে শত শহীদের রক্তস্নাত রাজপথ বেয়ে সার্বভৌম সংসদ প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক সেই স্বৈর শাসকদের জারি করা অধ্যাদেশ বলে আমাদের নদীমাতৃক বাংলাদেশের নৌ পরিবহন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। যাই হোক, আমি এই প্রসঙ্গে বেশি কথা বলবো না। সম্মানিত আলোচকদের বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টি ফুটে উঠবে। আমি আলোচনাটা শুরু করতে চাচ্ছি জনাব মীর বিশ্বাসকে দিয়ে। তার আগে রসুল ভাইকে স্বাগত জানাচ্ছি, তিনি ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আলোচনা করবেন। যেহেতু আমাদের আলোচনার বিষয়বস্তু নৌখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন, সমস্যার সমাধান, আমরা উন্নয়নকেও যেমন প্রাধান্য দেব, তেমনি কোথায় সমস্যা এবং সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করব। আলোচনা করছেন জনাব মীর বিশ্বাস। ধন্যবাদ আশিস দা এবং সম্মানিত সভাপতি। আমরা নৌখাতের উন্নয়ন, সেটা কাঙ্ক্ষিত উন্নয়ন, সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা এই পর্বে আমরা সমবেত হয়েছি। আমার মূল লক্ষ্য আলোচনার এবং নৌখাতের যেটি হওয়া উচিত সেটি হচ্ছে যে নৌপথের যে একটা প্রাকৃতিক মূল্য আছে, যে আমরা যেটাকে বলি যে মূল বা আসলটা ঠিক রেখে তার মধ্য থেকে আমরা আমাদের উপকারী বিষয়গুলো বের করে নিয়ে আসা, অর্থাৎ নৌখাতের আমরা ব্যবহার করব কিন্তু যাতে নৌপথের এবং প্রাকৃতিক সম্পদের ক্ষতি না করে, এবং এই উন্নয়নটি করব, সেই উন্নয়নটি হবে সাশ্রয়ী এবং টেকসই। কারণ আমরা যদি ক্ষণিকের জন্য এটা ব্যবহার করি তাহলে আমরা একটা বিরাট প্রাকৃতিক সম্পদ হারাবো। নৌ সম্পদ হলো বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খাত, যে খাতের মধ্য দিয়ে আমরা আমাদের বিকাশ এবং আমাদের ভবিষ্যৎ নির্ভর করে বলে আমরা মনে করি। তো এই পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে আমাদের নৌ পথগুলো সংকুচিত হয়ে আসছে, এবং আমরা জানি যে 24,000 কিলোমিটার নৌপথ থেকে এখন 3 থেকে 5,000 কিলোমিটার নৌপথে পরিণত হয়েছে, এবং যে সমস্ত জায়গা আগে নৌবন্দর বিখ্যাত ছিল সেগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে, এবং যে ড্রেজিং প্রক্রিয়া, সেই ড্রেজিং প্রক্রিয়া এবং ডুবোচরের কারণে নৌপথগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যে সমস্ত জায়গায় আমরা আগে যেতে পারতাম নৌপথে সেখানে যাওয়া যাচ্ছে না। তবে নৌযানগুলির অনেক উন্নতি হয়েছে, অনেক স্বাচ্ছন্দ্যে যাত্রীরা আসা যাওয়া করতে পারছে, এটা একটা ভালো দিক। কিন্তু পাশাপাশি যে নৌ ব্যবস্থাপনার 2-3টি অঙ্গ, একটি হচ্ছে যে পলিউশন কন্ট্রোল, অর্থাৎ দূষণকে রোধ করা এবং দূষণ যতটুকু হবে বর্জ্য ব্যবস্থাপনা করা।
এটির অনুপস্থিতি আমাদের চোখে পড়ে এবং নৌযানে কিছু বাধ্যবাধকতা আছে, যে সমস্ত পণ্য সামগ্রী যেমন এক্সক্লুসিভ বা যেগুলো ধার্য পদার্থ বা যেগুলো থেকে গ্যাস নির্গত হয়, যাত্রীদের অসুবিধা হবে এরকম, অথবা পণ্য সামগ্রী যেটা আহ, আহ, নির্দিষ্ট জায়গায় থাকার কথা সেটি যাত্রীদের সাথেই ডেকে থাকে, এই সমস্ত বিষয়গুলো ওই যে ব্যবস্থাপনার একটা অঙ্গ এবং সেখানে মনিটরিং এর প্রয়োজনীয়তা আছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে ঝড় ঝঞ্ঝার সময় এই নৌ যানগুলোর কি অবস্থা হবে এবং সেগুলোকে পথ নির্দেশনা দেওয়া, সংকেত দেওয়া এবং অনেক আগ থেকেই তাদের যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতার মধ্যে যাত্রী এবং পণ্যের মজুদ রাখা, মানে বেশি পণ্য অর্থাৎ বেশি পণ্য পরিবহন করা না হয়, এই বিষয়গুলো তো মূল বিষয়। আরেকটি বিষয় হচ্ছে আইনের প্রয়োগ। আমরা দেখতে পাই যে নৌখাতের এই বিষয়গুলোতে আইনের প্রয়োগ খুব কম হয়। যে সমস্ত দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা ঘটার কারণগুলো সঠিকভাবে চিহ্নিত করে প্রতিকারের ব্যবস্থা করা এবং উদ্ধার কার্যক্রম যদি বিলম্বিত হয়, দেখা যায় যে একটি লঞ্চ দুর্ঘটনায় পতিত হয়ে ডুবে গেছে, এটা উদ্ধার করতে ওই বীর হামজা অথবা অন্য কোনো উদ্ধারকারী জাহাজের পৌঁছতে অনেক সময় লাগে। তো এটি আগে আমরা জিওগ্রাফিক্যালি স্থান নির্ধারণ করে রাখতে পারি যে কোন কোন জায়গায় এরকম লঞ্চ দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এবং তার কাছাকাছি এই ধরনের উদ্ধারকারী জাহাজগুলোকে রাখা এবং যেখানে আমাদের যে কর্তৃপক্ষ আছে সেই অনুমতি নেয়ার বিষয়টি যেন আহ, স্বয়ংক্রিয়ভাবে হয়, যে এরকম এরকম ঘটনা ঘটলে আগেই পূর্ব নির্দেশনা দিয়ে দিয়ে দেওয়া যে এইভাবে এইভাবে উদ্ধার কাজ পরিচালনা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখি যে অনেক সময়ই আমাদের মানে রোগী অথবা যারা অসুস্থ হয়ে পড়েন তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা থাকে না। প্রত্যেকটা নৌযানে একটা স্বাস্থ্য ব্যবস্থা, মানে যেটাকে আমরা প্রাথমিক চিকিৎসাই বলি অথবা কোন রকম ভাবে একটা কক্ষ থাকতে পারে এবং সেখানে ডাক্তার থাকতে পারে, প্রয়োজনীয় সামগ্রী থাকতে পারে। আরেকটি দাবি আমাদের সেটা হচ্ছে যে নৌ অ্যাম্বুলেন্স রাখা, যে নৌপথে যাতে আমরা এই নৌ পরিবহনকে ব্যবহার করেও অত্যন্ত দুর্গম এলাকা থেকে এই রোগীদেরকে স্বাচ্ছন্দ্যে নিয়ে আসতে পারি। তো এই সমস্ত বিষয়গুলো আমাদের খুবই সম্ভাবনাময় খাত এবং আমরা বাংলাদেশ মনে করি যে পরবর্তীতে আমাদের যে জনসংখ্যা, যে সেই জনসংখ্যাকে খাদ্যে, আশ্রয়ে, বাসস্থানে এবং নান্দনিকতায় যদি আমরা সেবা দিতে চাই তাহলে এই জলপথ, নৌ সম্পদ এবং সমুদ্র সম্পদকেই ব্যবহার করতে হবে। আমি সাথে সাথে একটু বলে রাখি যে আমাদের নৌখাতের উন্নয়নের সাথে আমাদের সমুদ্রের যে উপকূল সেগুলোর উন্নয়নও প্রয়োজন এবং সেখানে যে সম্পদ সেই সম্পদ ব্যবহারের দিকেও গুরুত্ব দিতে হবে। যদিও সরকার ব্লু ইকোনমি খাত তৈরি করেছেন এবং সেখানে আমাদের সমুদ্র সীমাও নিশ্চিত হয়ে গিয়েছে এবং সেখানে সমুদ্র সম্পদ আহরণের বিষয়গুলোতে মনোনিবেশ করছেন, কিন্তু সেটা যেন পরিবেশ সম্মত হয়, সেটা যেন টেকসই হয় এবং সমুদ্রকে যতটুকু সম্ভব ডিস্টার্ব না করে, অর্থাৎ তার যে দূষণমুক্ত রাখার বিষয়টি সেটি। আরেকটি বিষয় আমি সাথে সাথে বলে ফেলতে চাই সেটা হচ্ছে যে সেন্ট মার্টিন দ্বীপ এটা কোনো একটা ভোগ্যপণ্য নয় বা একটা ভোগের বিষয় নয়। এটাকে যেভাবে ব্যবহার করা হচ্ছে সেখানে পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করা দরকার এবং সেখানের জীববৈচিত্র্য বিকাশের জন্য যে প্রাকৃতিক পরিবেশ বজায় রাখা প্রয়োজন সেটি অক্ষুণ্ণ রাখতে হবে। তো আমি আবার নৌকাতে চলে আসি। তো সেখানে আমাদের যে মানে যাত্রী উঠা পন্টুন থেকে শুরু করে
একটা নৌযানে উঠলো, উঠার পরে সে আবার গিয়ে গন্তব্যে নামবে। এই পুরো প্রক্রিয়াটাই একটা হোলিস্টিক অ্যাপ্রোচের মধ্যে নিয়ে আসা প্রয়োজন। বিভিন্ন সময়ে সরকার আইন করছেন, অর্ডিন্যান্স আছে, কিন্তু সেগুলো মানা হচ্ছে না। সেগুলো মানা হলে আমাদের এই নৌখাত আরো বেশি সাশ্রয়ী হবে, যাত্রী বান্ধব হবে, এবং আমরা ভবিষ্যতের প্রজন্মকে দেখাতে পারবো যে আমরা নদীমাতৃক দেশ, আমরা নদীগুলোকে ঠিক রেখেছি, নদীগুলোকে দূষণমুক্ত রেখেছি, এবং এর মধ্য দিয়ে আমরা অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছি। আমি একটু উল্লেখ করতে চাই যে করোনার কারণে এবং সেই জন্যই তো লকডাউনের ফলে মানুষ যে ঘরে অবস্থান করেছিল অথবা ব্যবহার সীমিত রেখেছিল, তার কারণে নৌপথের কিছুটা উন্নতি হয়েছিল। আহ তো সেই বিষয়ে আমি এবং আমাদের এই যে পরপর 5বার বন্যা হলো, পানির না সরে গিয়ে পানি বৃদ্ধি পাওয়ার ফলে আমাদের নৌ পথগুলো কিছুটা হলো গন্ধমুক্ত, বা অনেক সময় আমরা কম দূষণের যে লক্ষণ সেগুলো দেখতে পেয়েছি। এটা যাতে অক্ষুণ্ণ থাকে এবং আরো যাতে নৌখাতের উন্নয়ন হয়, পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকে, সেজন্য আমি সরকারকে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এ পর্যায়ের আমার বক্তব্য এখানে শেষ করছি। তারপরে আবার যুক্ত হব। ধন্যবাদ জনাব মীর বিশ্বাস। তিনি বললেন যে করোনাকালীন সময় যে যাতায়াত ব্যবস্থা অনেকটাই বন্ধ ছিল, সে কারণে নদীগুলো দূষণ কমেছে। কিন্তু যাতায়াত ব্যবস্থা তো আমরা তো করোনাকেও প্রত্যাশা করি না। আমাদের যাতায়াত পণ্য পরিবহনের জন্যই আমরা নৌপথকে আরো বেশি সচল করতে চাই। সেই ক্ষেত্রে নদীগুলোকে রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সর্বোপরি সরকারের। তো আমরা সরকারের সাফল্যের কথাও বলবো, নৌখাতে ব্যর্থতার কথাও বলবো। আমরা চাই নদীমাতৃক বাংলাদেশে নৌ পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সম্প্রসারণ এবং যুগ উপযোগী করা, যাতে সত্যিকার অর্থে একটি জনবান্ধব পরিবহন ব্যবস্থা হিসেবে আমাদের অতীতের ঐতিহ্য ধারণ করতে পারে আমাদের এই নৌ পরিবহন ব্যবস্থা। এবার আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি এর আগে বলে নাই যে আমাদের আমিনুর রসুল ভাই সব পরিবারে কোভিড-19 পজিটিভ হয়েছিলেন। আমাদের সবার শুভকামনা এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার দয়ায় তারা এখন মোটামুটি সুস্থ। ওনার মেয়েটি পুরোপুরি সুস্থ হতে পারেনি, তবে সবাই তারা আশঙ্কা মুক্ত। আমরা তাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। আলোচনা করবেন নৌ পরিবহন বিষয়ক গবেষক ও উন্নয়নধারা ট্রাস্টের সদস্য সচিব জনাব আমিনুর রসুল বাবু। জনাব সভাপতি, সঞ্চালক আশিস দা এবং আলোচক বৃন্দ, আমি সবার কাছে কৃতজ্ঞ আমার করোনাকালীন সময়ে প্রতিনিয়ত খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা এখনো ট্রমাতে আছি, যেহেতু নৌখাত, আমি যত রকমই সমস্যায় থাকি না কেন, যেহেতু এই বিষয়ে কাজ করি, তাকে সাড়া না দিয়ে পারি না। আমি আজকে যে বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই, কারণ নৌখাত সম্পর্কিত এখন যদি গবেষণা কিংবা তার সমস্যা সমাধান এবং বিভিন্ন প্রক্রিয়ার কথা বলি, এগুলি এখন মোটামুটি আমরা সকলে আমাদের ধারণা আছে, এবং অনেক বিষয় আছে। যদি আর পুরো আলোচনা হয় তাহলে এটা রিপিটেশন হবে, হয়তো বলবে যে আপনারা গত 5 বছর ধরে এক কথাই বলে আসছেন। আমি সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করে আমরা নৌখাতটাকে আমি যেভাবে ভাবছি, আমি প্রথমত বলতে চাই সেটা হলো যে নৌখাতের বিষয়টা এখন দাঁড়িয়েছে আমাদের জন্য একটা রাজনৈতিক অঙ্গীকার। কারণ নৌখাতের জায়গাটায় যদি রাজনৈতিক অঙ্গীকারের জায়গাটায় যেতে না পারি, তাহলে হয়তো আমরা আকাঙ্ক্ষিত যে চিন্তা ভাবনা করি সেখানে যাওয়ার খুব কঠিন হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত যে বিষয়টাকে আপনাদের ভাবতে হবে সেটা হলো জ্ঞান বিজ্ঞানের যথাযথ ব্যবহার। এখন পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা যদি সেই যান্ত্রিক যুগ থেকে পিছিয়ে থাকি, তাহলে কিন্তু আমরা আমাদের যে চিন্তা ভাবনা চেতনা সেখানে যেতে পারবো। আর তৃতীয়ত যে বিষয়টা বলবো সামাজিক অংশীদারিত্ব, মানে এই জায়গাগুলিতে আমরা যারা স্টেক হোল্ডার, সেবা অংশগ্রহণ হিসেবে সেবা যাতে প্রদানকারী এবং সেবাকে সমন্বয় যারা করেন তাদের বিষয়গুলিকে নিয়ে।
এখন আসেন আমি যদি বলি যে আমাদের নৌখাতের বর্তমান প্রেক্ষিত, সূচনার আপনি তা বলেছেন আমাদের বর্তমান অবস্থানটা কেমন। যে কোনো বিষয় কিন্তু আসলে যদি পরিচালনা করতে হয় তাহলে এটা একটা রাজনৈতিক অঙ্গীকার লাভ, এবং রাজনৈতিক অঙ্গীকারের মধ্যে বিষয়টি হলো যে রাজনৈতিক দলই থাকবে সর্বসময় ক্ষমতার অধিকারী, মনে করি তারাই যাবেন ক্ষমতায়। এবং যে কোনো বিষয় বাস্তবায়ন করতে গেলে রাজনৈতিক যে বিষয় সেটা হলো যে কি আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা, সেই প্রশাসনিক ব্যবস্থা হলো আমলা কর্তৃক পরিচালিত, এবং আমলাদের দ্বারাই শুধু যেই পরিকল্পনাগুলি গ্রহণ সেটা বাস্তবায়ন করা। আমাদের দুর্ভাগ্য হলো সত্য, সূচনা বক্তব্য বলেছেন যে আমরা এখন পর্যন্ত একটি নীতি নির্ধারণী পলিসি আমরা এখনো দিতে পারিনি জাতিকে। এটা দীর্ঘদিনের আমাদের একটা প্রস্তাবনা, আন্দোলন, সংগ্রাম এবং বারবার বলে আসছি, কিন্তু এখন অধ্যাদেশ বলে আমরা চলি। যেহেতু অধ্যাদেশ দিয়ে চলি, সেহেতু নৌখাতে যে আকাঙ্ক্ষিত লক্ষ্যের মধ্যে আমরা পৌঁছতে চাই, সেই জায়গাটা একটা প্রতিবন্ধকতা আমাদের জন্য সৃষ্টি করেছে। এবং এই সৃষ্টির মূল কারণগুলি হলো আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা যারা আছেন তাদেরকে আমরা কোনো অবস্থাতেই এখন পর্যন্ত সে জায়গা থেকে নাড়াচাড়া করতে পারছি না। এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিনের আন্দোলন এবং সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক অঙ্গীকার যেটা ছিল, এখন আমাদের ভালো দিক হলো যে কোনো নির্বাচনে ইস্তাহারে কিন্তু রাজনৈতিক অঙ্গীকারগুলি থাকে, আমরা কি করতে চাই, কোন দিকে যেতে চাই। নৌখাতে যে চিন্তা চেতনা, যে চিন্তা ভাবনা, সেটাকে যদি বলি, এবং প্রধানমন্ত্রী গত পরশুদিনও বলেছেন নৌখাত নিয়ে কি ভাবছেন, এবং নৌখাতে যোগাযোগের জন্য ড্রেজিং এর যে ব্যবস্থা, ড্রেজিং এর যে বর্তমান সমস্যা, সে কথাগুলি উনি বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, কিন্তু প্রধানমন্ত্রীর চতুর্দিকে যারা অবস্থান করছেন আমাদের আমলারা, তারা যদি সচল না হন, তাদের দৃষ্টিভঙ্গি যদি ঠিক না হয়, তাদের মাইন্ডসেট যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আমরা আকাঙ্ক্ষিত যেতে পারবো না। এখন যদি বলি যে আমাদের রাজনৈতিক অঙ্গীকারের জায়গাটা আমরা কি কি সমস্যায় আছি, প্রথমত বলেছি আমরা কোনো একটি অধ্যাদেশকে দিয়ে আমরা একটি আইন প্রণয়ন করতে পারিনি। দ্বিতীয়ত যখন কি যে এই যে আমার যেই নৌযান, আমরা এক একজনের ভ্যাট কথাবার্তা বলে থাকি, কেউ বলি 15 লাখ, কেউ বলি 60 লাখ, কেউ বলি 10 লাখ, কিন্তু সরকার বলে হলো 9 থেকে 7,000, সর্বোচ্চ 15,000 নৌযান আছে। কিন্তু আমি যদি আমার যে বিস্তৃত নৌ এলাকা যদি দেখি, নদীকে দেখি, তাহলে অসংখ্য নৌযান আমাদের আছে। তাহলে এই নৌযানের পরিসংখ্যান কত, আমরা সেই পরিসংখ্যান এখন পর্যন্ত করতে পারিনি। দীর্ঘদিন বলার পরও আমরা সেই টাকায় আকাঙ্ক্ষিত দিতে পারিনি। এখানেও বড় একটা প্রতিবন্ধকতা আমি দেখছি যে আমলাতান্ত্রিক কারণে, কারণ আমলারা এই জিনিসগুলিকে সেভাবে বোধোদয় তাদের হয়নি। তাহলে নৌযানের যে অবস্থানটা, এবং দুর্ঘটনা কেন হয়, দুর্ঘটনা মুক্তর জন্য প্রচুর গবেষণা হয়েছে। এখানে এখন বলা যায় যে দুর্ঘটনা একটা সীমিত আকারে চলে আসছে, কিন্তু নতুন নতুন উইং শুরু হয়েছে দুর্ঘটনা। এগুলি মূল কারণ হলো কারণ নৌযানের কাঠামোগত যে দিকগুলি আছে এগুলি এখন আমরা ঠিক করতে পারিনি আমাদের আইনের কারণে। সেই জায়গাটাই হলো আমাদের একটা বড় প্রতিবন্ধকতা। দ্বিতীয়ত যে জায়গাটা বলতে চাই, বিস্তৃত নৌ যে আমাদের 24,000 কিলোমিটার, এই 24,000 কিলোমিটার নৌ এখন চলে আসছে 4 থেকে 5,500 কিলোমিটারে। আমরা চেষ্টা করছি, সরকার আকাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য কথা বলছে, ড্রেজিং করার কথা বলা হচ্ছে, কিন্তু আজকে ড্রেজিং করছি, কালকে আবার সেটা ভরাট হয়ে যাচ্ছে। এই জায়গাটাই যে ফিজিবিলিটি স্টাডি না করে যে আমরা ড্রেজিং গুলি করে থাকি, এই ড্রেজিং এর ফলে আমাদের যে সমস্যা, সেই সমস্যার আকাঙ্ক্ষিত জায়গাটা আমরা যেতে পারি। আমাদের ড্রেজিং নয়, শুধু সম্পূর্ণ বিষয়গুলিকে একটু গবেষণা করে গবেষণা লব্ধে নিয়ে আমাদের আকাঙ্ক্ষিত জায়গাটা যেতে হবে। আমি ডেল্টা প্ল্যানের কথা বলি, ডেল্টা প্ল্যানের যে বিষয়গুলিকে চিহ্নিত করা হয়েছে, সেই জায়গাগুলিকে যদি আমরা একদম ক্লাসিফিকেশন দিয়ে আমরা কি করা উচিত নৌ ডেভেলপমেন্টের জন্য, সেই জায়গাটা আকাঙ্ক্ষিত জায়গাটাকে আমাকে বলতে হবে। এই জায়গাটাই বলতে গিয়ে আমি বলতে চাই জ্ঞান বিজ্ঞানের যথাযথ ব্যবহার। আমাদের থেকে অনেক পরে যে দেশগুলি নৌ যোগাযোগের হাত দিয়েছে, আর তাদের বিস্তৃতি, তাদের অবস্থান আমরা যদি একটু খেয়াল করি, তাহলে তাদের সহযোগিতা নিয়ে আমরা আমাদের অবস্থানটা যেতে। এবং আমাদের সর্বোচ্চ দুর্ভাগ্য, আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছেন এখানে আসলে কোনো গবেষণা জ্ঞান বিজ্ঞানের নেই। বিদেশ ভ্রমণ ছাড়া তারা আর কিছু করে বলে আমার কাছে মনে হয় না। কারণ প্রতিনিয়ত দেখি তারা বিদেশ থেকে আসেন, এখানে এসে বলেন ঘুরে এসছি, আবার কয়দিন পর আবার বিদেশ যান। কেন যান, কি জন্য যান, কোন আকাঙ্ক্ষিত যান, এবং রাষ্ট্রের পয়সাগুলি শুধু খরচ করা ছাড়া বিষয় নাই। সেই বিষয়গুলিকে নিয়ে আমাদের এই জ্ঞান বিজ্ঞানের জায়গাটায়, এই জ্ঞান বিজ্ঞানের জায়গাটায় আমাদের গর্ব করার মতো বুয়েটের মতো প্রতিষ্ঠান আছে, এবং আরো অন্যান্য উইং গুলি এখন আমাদের ডেভেলপ করেছে। যেহেতু আমাদের উইং গুলি ডেভেলপ করেছে, এদেরকে নিয়ে সরকারের একটা পরিকল্পনা করা উচিত যে জ্ঞান বিজ্ঞানের নৌখাত থেকে কোথায় নিয়ে যাওয়া উচিত। আমি যে কাটাকাটায় আরেকটু বেশি ভাবে বলতে চাই, সেটা হলো
আমাদের সামাজিক যে অংশীদারিত্ব, এখানে সামাজিক অংশীদারিত্ব বলতে আমি তিনটা বিষয় বুঝি। একটা হলো সরকার, একটা হলো যারা সেবা দিয়ে থাকেন মানে নৌযান মালিক, আর একটা হলো আমরা যারা এটার ব্যবহার করে থাকি, যার দ্বারা আমরা সবাই পেয়ে থাকি। এবং এই ত্রিমুখী জায়গাটার মধ্যে আমাদের সমন্বয়হীনতা এখনো অবস্থান করছে। আমরা যেটা দেখেছি, এবার নৌযান শ্রমিকদের আন্দোলন, দীর্ঘদিন ধরে ওনারা আন্দোলন করেছেন, ওনাদের কথাগুলি শোনার মতো কেউ নেই। বারবার সিদ্ধান্ত হয়, নৌযান মালিকরা সেগুলি শুনেন না। এবার তারা বাধ্য হয়েছেন তাদের সর্বশেষ অবস্থান টেনে নেওয়ার জন্য, নৌযানে যাওয়ার জন্য। এবং ধর্মঘটের ফলে যে অচল অবস্থার সৃষ্টি হয়েছে, সে অচল অবস্থার মধ্যে যেমন নৌযান শ্রমিকদের অধিকারের প্রতি আমাদের যেমন সমর্থন আছে, আবার ওনাদের অবস্থানগত কারণে আমাদের যে সমস্যাগুলি সৃষ্টি হয়, একসাথে যোগাযোগের মধ্যে আমাদের সমস্যায় পড়ে যায়। দ্বিতীয়ত বাল পরিবহনের মধ্যে একটি সুবিধাভোগীরা দ্রুততার সহিত দ্রব্যমূল্যের বৃদ্ধি করে দিয়ে থাকে। এই যে বৃদ্ধি মূল্য এবং এই জায়গাগুলিকে চিহ্নিত করার জন্য সরকারের একটা নৈতিক দায়িত্ব আছে আমি মনে করি। আমি দেখেছি এবারকার যে আন্দোলন, এবারকার আন্দোলনের শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর একটি হস্তক্ষেপ হয়েছে। সার্বক্ষণিক যদি আমাদের প্রধানমন্ত্রীকে সব বিষয়ে নাক গলাতে হয়, তাহলে আমাদের প্রধানমন্ত্রীর চতুর্দিকে যে সমস্ত লোকজন আছে এদেরকে দিয়ে আমাদের লাভটাকে আমি এটা বুঝতে পারি না। কারণ এটা আমি দৃঢ়তার সহিত বলতে চাই, আমাদের কোথাও না কোথাও ঘাটতি আছে, অথবা কোথাও না কোথাও একটু ষড়যন্ত্রকারীরা বসে আছে যারা চায় না আমাদের নৌ সেক্টরটাকে ডেভেলপ করতে। আমি শেষ একটু কথা বলে আপাতত শেষ করতে, সেটা হলো আমাদের সবচেয়ে বড় হলো অষ্টম বার্ষিক পরিকল্পনা করা হয়েছে। অষ্টম পরিকল্পনার মধ্যে আমরা প্রতিবার বলছি যে আমাদের বাজেটের মধ্যে যে ঘাটতি, এবং বাজেট প্রণয়নের সময় নৌখাতকে সবসময় ইগনোর করা হয়। এবং এবারও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় বারবার বলেছি যে এই জায়গাগুলি যদি আমাদের যদি হস্তক্ষেপ করতে না পারি, তাহলে আকাঙ্ক্ষিত জায়গাটায় নৌখাত ডেভেলপ করা যাবে না। আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় একই অবস্থায় আছি। আমি বলি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রেই আমাদের কথা বলা দরকার। যদি না বলি তাহলে আমরা সাশ্রয়ী, পরিবেশ বান্ধব এবং জনগণের সবচেয়ে কম খরচে যোগাযোগ, 6 কোটি মানুষের ব্যবহার এবং একই সাথে পণ্য পরিবহনের যে জায়গাটা, এই জায়গাটাই যদি আমরা সত্যিকার উন্নয়নের দিকে দিতে চাই, জায়গা দিতে চাই, তাহলে বাজেট এবং পঞ্চবার্ষিক পরিকল্পনা এর সাথে ডেল্টা প্ল্যানের জায়গাটাই যদি সমন্বয় করতে না পারি, পরিকল্পনা করতে না পারি, আমরা আমাদের আকাঙ্ক্ষিত জায়গাটায় যেতে পারবো না। আপনাদের ধন্যবাদ। ধন্যবাদ জনাব আমিনুর হোসেন বাবুল, তার সুস্থ শরীর নিয়ে দীর্ঘক্ষণ মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পূর্ব নির্ধারিত আলোচক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং নৌ পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর তারেক আলী। তারেক ভাইকে স্বাগত। আমরা আলোচনা নির্ধারিত সময় শুরু করেছিলাম, যেহেতু আজকে শুক্রবার, পবিত্র শুক্রবার, সবাই প্রার্থনায় যাবেন মসজিদে, এই কারণে আমরা নির্ধারিত সময় শুরু করেছি যাতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারি। এবার আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম। আজকের এই অনলাইন আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় শহীদ ভাই, সঞ্চালক আশিস দা এবং বিজ্ঞ আলোচক বৃন্দ, অনলাইনে যুক্ত বিভিন্ন শ্রোতা দর্শক বৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকেও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমাদের সর্বশেষ আলোচক আলোচনায় এনেছেন যে আসলে অতি সাম্প্রতিককালে 72 ঘন্টা ধর্মঘটের ভিতর দিয়ে, কর্মবিরতির ভিতর দিয়ে নৌযান শ্রমিকরা ন্যূনতম একটা দাবি অর্জন করেছে, একটা অ্যাটেনশন ড্র হয়েছে। তো আসলে নৌযান শ্রমিকরা কিন্তু বারবারই চেষ্টা করেছে যাতে এই প্রক্রিয়াটা আলোচনার টেবিলেই সমাধান করা যায়। এটা একটা প্রতিষ্ঠিত দাবি। ম্যারিটাইম লেবার কনভেনশনে অত্যন্ত পরিষ্কারভাবেই এই দাবিটা নৌযান শ্রমিকদের জন্য স্বীকৃত। ফুডিং অ্যালাউন্স বা ফুড, ম্যারিটাইম কনভেনশন অনুসারে ফুড প্রোভাইড বাই দ্য এমপ্লয়ার্স, মালিক জাহাজে খাদ্য সরবরাহ করবে। আমাদের দেশেও অনেক জায়গায় এই খাদ্য সরবরাহ হয়ে থাকে, কিন্তু এটা রিকগনাইজেশনের ব্যাপারে সরকার নীতিগতভাবে একমত হওয়ার পরেও
নানারূপ উপায়ে এটা প্রতিবন্ধকতার মধ্যে চলে আসে এবং সর্বশেষ আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের ভিতর দিয়ে এক ধরনের বলা যায় যে শ্রমিকদের অনেক আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও আসলে রাষ্ট্র, জাতি, জনগণ সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমরা দাবি প্রতিষ্ঠার সন্তুষ্টির ভিতর দিয়েই কিন্তু এটাকে সমাপ্তি ঘোষণা করেছি এই পর্যায়ে। কি কি দাবি ছিল? দাবি তো শ্রমিকদের অর্থনৈতিক দাবি খুবই সীমিত ছিল। দাবির ভিতরে কিন্তু অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলা নৌখাতকে অগ্রসর করার ক্ষেত্রে সহায়ক প্রয়োজনীয় দাবি, যেটা শিল্পের দাবি, যেটা রাষ্ট্রের প্রয়োজনীয় দাবি, প্রকৃতি পরিবেশের জন্য প্রয়োজনীয় বিষয়। তো আমরা আসলে দীর্ঘদিন ধরেই নৌযানের শ্রমিকদেরকে নিয়ে কাজ করি এবং এই কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা দেখি আসলে যতই আমরা এই দাবিগুলোকে যতবারই সামনে নিয়ে আসি, আন্দোলন করি, যতবারই এগ্রিমেন্ট হয়, যতবারই মাইনটস হয়, অনেক কিছুই হয়, কিন্তু হয় পর্যন্তই হয়। এমন দুর্ভাগা দেশ, সেই অবস্থা হচ্ছে আমাদের যে সম্ভব হলে মানুষটা লিখে দেওয়া, সম্ভব হলে মানুষ লিখার পরে ওর প্রত্যেকটা পয়েন্ট এক্সিকিউশনের জন্য। এটা বোধহয় যারা সমাজ নিয়ে বেশি ভাবেন বা সমাজের প্রতি দায়িত্বশীল থাকেন, নিজের প্রয়োজনের তাগিদ হোক আর সামাজিক প্রয়োজনের তাগিদে হোক, কন্টিনিউয়াসলি কোনো একটা ব্যক্তি বলেন বা অংশীজনকে বলেন, এটার পিছনে লাগাতার লেগে থাকতে না পারলে পরে আসলে এটার ফলাফল বের করে নিয়ে আসা সম্ভব না। আমি জানি না, আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি, সেই হিসাবে আমাদের প্রশাসনিক কাঠামোতে উপযুক্ত, দক্ষ, যোগ্য মানুষের যে সংখ্যা, সেই সংখ্যা চেয়ে আসলে তাদের উপরে কাজের বোঝা বেশি কিনা। কোনো কাজই, আমরা অনেকে বলে তদবির, আমি বলি তদবির না, অনেক কাজই আছে যেখানে সবসময় যদি আপনি নক না করেন, এটাকে যদি হুইপ না করেন, তাহলে সেই কাজটা আসলে অগ্রসর হয়। আমি এই আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আজকে একেবারেই আপনাদের যে জ্ঞানগর্ভ আলোচনা, সেই আলোচনার ভিতরে থেকেই আলোচনা করার চেষ্টা করব। একটা কথা আসছে সাস্টেনেবল গ্রোথ। সাস্টেনেবল গ্রোথ হইতে গেলে আসলে তার তো একটা প্ল্যানিং এর প্রয়োজন হয়। এই যে প্ল্যানিং যখন তৈরি হয়, তখন প্ল্যানিং এর ভিতরে কিন্তু যারা লিডারশিপ দেবেন, অর্থাৎ রাষ্ট্রের যারা লিডারশিপ দেন, তাদের যেমন দায়িত্ব থাকে এই ব্যাপারে চিন্তা করার, তেমনি সকল অংশীজন, স্টেক হোল্ডার, তো সেই স্টেক হোল্ডারকে তাদের সাথে সমন্বিত করতে হয়। তো আমরা যদি নৌখাতকেই বিবেচনা করি, আমরা অনেক অভিজ্ঞ এ কথা বলবো না, কিন্তু যতটুকু সীমিত জ্ঞান আমাদের এই কর্মকাণ্ডের ভিতর দিয়ে আমরা অর্জন করেছি, সেই সীমিত জ্ঞানটাকে নেওয়ার মতো আসলে ইচ্ছা, চেষ্টা রাষ্ট্রের নাই। আমি আমার অনেকগুলো, প্রায় একটানা আমি কাজ করছি 25 বছর, আমি আমার কাজের অভিজ্ঞতা থেকে দেখি যে আসলে নাই। আমার খুব ছোট্ট একটা ঘটনা মনে আসছে। আমি যখন ইউরোপের দেশ নেদারল্যান্ডের স্ট্রাসবুর্গে আমার ইনল্যান্ড নেভিগেশন কনফারেন্সে জয়েন করি, তখন কনফারেন্সে যখন আমি বক্তব্য দিচ্ছিলাম, আমার বক্তব্যের মধ্যে ইউরোপের এক বন্ধু প্রশ্ন করলেন যে তোমাদের দেশে কি আসলে সেফটি ইস্যুকে ইগনোর করা হয়? তাই বললাম কেন? তখন সে একটা পত্রিকার কাটিং, সেই সময় একটা জাহাজ ডুবছিল, লঞ্চ সিঙ্কিং হয়েছিল, সেই লঞ্চ দুর্ঘটনার একটা পেপারের কপি নিয়ে এসে আমাকে দেখালো, এত বড় একটা দুর্ঘটনা তোমাদের দেশে ঘটছে। কিন্তু সেটা আমাকে সে মানে অপমান করার জন্য বলেনি, আমাকে শিক্ষা দেওয়ার জন্য বলেছিল। আমি সেখান থেকে শিক্ষা নিয়েছিলাম। সেটা হচ্ছে এই, উনি আমাকে বললেন যে ইন্টারফেরি প্রজেক্ট, একটা প্রজেক্ট ছিল, আশিস দা বা শহীদ ভাই জানেন কিনা আমি জানি না। ইন্টারফেরি প্রজেক্টে আমাদের এমপ্লয়ার্সরা, অর্থাৎ আমাদের ওনার্সরা, ইন্ডাস্ট্রির মালিক যারা, লঞ্চ ওনার্স যারা, প্যাসেঞ্জার ক্যারিয়ার্স যে ওনার্স, এই ইন্টারফেরি প্রজেক্টের সাথে তারা যুক্ত ছিলেন। ডিজি শিপিং বা মিনিস্ট্রি অফ শিপিং এটার হেডে ছিল, তারা যুক্ত ছিলেন। আর ইউরোপীয় ইউনিয়নের যারা, এই যে অনেকগুলো দেশ মিলেই কিন্তু ইনল্যান্ড নেভিগেশনের ওদের একটা অবস্থান আছে। নেদারল্যান্ডে ওদের একটা কোয়ার্টার এও আছে, মানে অফিসও আছে, অনেক কিছু আছে, ওখানেও গেছি। তো ওই যে এই জায়গাটায় আমরা, না ফ্রান্সে, এটা ফ্রান্সে আছে।
তো আমি ওখানে যখন আলোচনায় শুনলাম, তখন ওনারা বললো যে যারাই বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে আসছেন আমাদের সাথে বা আমরা গেছি, কখনোই কিন্তু আমরা সেফটি রিজনের উপরে, সেফটি ইস্যুতে নট এ সিঙ্গেল ওয়ার্ড আমাদের পার্টনারদের কাছ থেকে শুনছি। অনেক বিষয়ে আলোচনা আসছে, অনেক বিষয় তারা উত্থাপন করেছেন, আমরাও আলোচনা করেছি, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে আনফর্চুনেটলি সেফটি ইস্যুতে কোনো ওয়ার্ড আসেনি। এই জন্যই আমি প্রশ্নটা তোমাকে করলাম। আমি প্রশ্নটা মাথায় নিলাম, এবং আমি যেহেতু ইনল্যান্ড নেভিগেশন সেকশনে কাজ করি গ্লোবালি এবং আইটিএফ এর সাথে যুক্ত আছি, সেই কারণে আমি ইনভাইট করলাম বাংলাদেশে। তখন তদানীন্তন মন্ত্রী শাহজাহান খান সাহেব ছিলেন, তিনিও আইটিএফ এর মেম্বার। তো সেই হিসেবে আমি ইনভাইট করলাম আমাদের ইনল্যান্ড নেভিগেশনের সেকশনাল চিফ সুইজারল্যান্ড ম্যারিটাইম ইউনিয়নের সেক্রেটারিকে। উনি চেয়ারপারসন আমাদের ছিলেন নিক ব্রেমলি, এবং তার সাথে সফর সঙ্গীরা বাংলাদেশে আসলেন। আমরা একটা সেমিনার করলাম এবং একটা আমি উইলিংলি একটা পার্টি থ্রো করলাম। পার্টি থ্রো মানে একটা কালচারাল ইভেন্ট সদরঘাটে আমাদের রিন্টু সাহেবের সুন্দরবন লঞ্চ 6, সুন্দরবন 6 তখন আধুনিক লঞ্চ, সেই লঞ্চে করে ওনার কাছে এই লঞ্চটাকে আমরা চেয়ে নিলাম। আমি ধন্যবাদ জানাই ওনাকে যে উনি আমাদেরকে লঞ্চটা দিলেন। আমরা বিকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত একটা অনুষ্ঠান করলাম, মানে বুড়িগঙ্গা রিভারে। উনি আমাদের নিক ব্রেমলি এবং তার প্রতিনিধি দল সদরঘাটের বার্ডিং দেখলেন, অর্থাৎ জাহাজ প্লেস করা, প্যাসেঞ্জার ক্রু ওঠা, আবার জাহাজ বেরিয়ে যাওয়া, এবং বুড়িগঙ্গাতে জাহাজ ওই মোহনা পর্যন্ত আমরা গেছি আর আসছি। যা টোটাল আমরা যে কালচারাল ইভেন্ট করছি, আমি দেখলাম উনি একটা মুহূর্তই কিন্তু কোথাও বসেননি। একেবারে মাস্টার ব্রিজ থেকে শুরু করে ল্যাট্রিন, তারপরে আপনার অর্থাৎ টয়লেট এবং বাবুর্চি রান্নাঘরে কোথায়, ইঞ্জিন রুম কোথায়, কোথায় মেডিকেল ইকুইপমেন্টস আছে, কোথা থেকে টিকিটিং হয়, কোথায় সুপারভাইজাররা সুপারভাইজিং করে, কোথা থেকে সাপ্লাই হয়, ক্যাবিন গুলো কেমন, ডেকে কিভাবে মানুষ থাকে, টোটাল টাইমটা প্রায় 4 ঘন্টার অনুষ্ঠান। 4 ঘন্টা 5 ঘন্টা হবে। 5 ঘন্টা উনি খালি খাওয়ার সময় আমাদের সাথে বসে খাইছেন, এই ছাড়া টোটাল টাইমটাই উনি ঘুরে ঘুরে দেখছেন। এবং এইসব দেখার পরে উনি ডিজি শিপিং এবং বিআইডব্লিউটি এর চেয়ারম্যানের সাথে আমাদের যখন আলোচনা হয়, মিনিস্ট্রি অফ শিপিং এর সাথে যখন আমাদের আলোচনা হয়, তখন উনি বলেন যে উনি আসলে বিস্মিত হয়েছেন যে এইটাই হচ্ছে পৃথিবীর বোধহয় একটা দেশ, যে দেশে ম্যানুয়ালি এই এত বড় একটা জাহাজ অপারেশন করার জন্য এত স্মুথলি বার্ডিং হয়, এবং এটাকে যে নাবিকরা চালায়, এটা আসলে তার পক্ষে এটা মানে চিন্তা করায় অলপ। ইউরোপ তো অনেক ডেভেলপ কান্ট্রি। আমি বললাম এই জন্য আসলে আমাদের শিল্পের যে বিকাশ, সেই বিকাশের গতির সাথে আমাদের যে কর্মী বাহিনী, তাদের গুড উইশেস আছে, সদিচ্ছা আছে, কিন্তু এই সদিচ্ছাকে তো কাজে লাগানোর জন্য তাকে আপনাকে দিতে হবে। কারণ যে কয় টাকা বেতন পাই, কটা থেকে টাকা দিয়ে মেরিটাইম জবের মতো সে ট্রেনিং নিয়ে আবার নতুন করে আপগ্রেডেশনে যেতেই পারে না। তার আপগ্রেডেশন হয় তার কাজের ভিতর দিয়ে। এই যে প্র্যাকটিক্যাল নলেজ ডেভেলপ হয়, কিন্তু থিওরিটিক্যাল যে নলেজ দরকার, মডার্নাইজেশনের যে ডেভেলপমেন্টটা আসতেছে, সেটা সম্পর্কে যে জ্ঞান তার কাছে পৌঁছানোর দরকার, তত্ত্বীয় জ্ঞান, কে করবে সেটা? আমরা যারা ট্রেড ইউনিয়ন করি, আমাদের এই যে একটা দাবি নিতে আজকে আমরা আগস্টের 18 সালে দাবিনামা দিছি, আর 20 এই কোভিড সিচুয়েশনের মধ্যে 20 সালে আমরা এসে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এই দাবিনামার একটা অংশ আমরা কার্যকরী করার দিকে যাচ্ছে। এখনো কার্যকরী হয়ে পারেনি, কার্যকরী সিদ্ধান্ত হয়েছে। আমরা বিশ্বাস করি, আশা করি এটা কার্যকরী হবে। এখনো পুরোটা হয়নি, প্যাসেঞ্জার লঞ্চ এখনো হবে। এই যে জায়গাটায় আমি যেটা বলছি যে এই যে এই কাজটা কিন্তু অনেক বড় না, কিন্তু বিবেচনায় নিয়ে আর যে জায়গাটা, সেটাই হচ্ছে বড়। তো আমি একটু অন্য আলোচনায় যাই, সেটা হচ্ছে আসলে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যেটা বলা হচ্ছে, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে গেলে পারে কি কি শর্ত পূরণ করতে হয়। আমার ব্যক্তিগত বিবেচনায় আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, সেইটার থেকে আমি বুঝি যে আসলে একটা প্ল্যানিং এর দরকার। আজকে গ্লোবাল প্ল্যানিং কি, ইনল্যান্ড নেভিগেশনকে নিয়ে আপনি ডেল্টা প্ল্যানের কথা বলছেন। গ্লোবালি একসময় আসলে শিল্প বিকাশের যে নিয়ম, পুঁজির যে ধর্ম, সেই ধর্ম অনুসারে শিল্প উদ্যোক্তারা পুঁজি সেখানেই বেশি বিনিয়োগ করছে যেখান থেকে সে বেশি মুনাফা অর্জন করতে পারে। এক সময় আমরা দেখছি যে নৌ পরিবহন একদম
আদিকাল থেকে হিসাব করলে নৌ পরিবহন যে বাণিজ্যের জন্য সবচেয়ে বেশি বা যাতায়াতের জন্য নৌ পরিবহন যে একসময় প্রাধান্য ছিল সেটা ক্রমশ ডাইভার্ট হওয়ার কারণ হচ্ছে যে ইজি অ্যাক্সেস এবং নিউ বিজনেস ডেভেলপ করার জন্য সড়ক পথ, রেলপথের ডেভেলপমেন্টের পরে সড়ক পথই বেশি মূলত, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার জমি এখানে কাজে লাগানো হয়েছে, বাঁধ নির্মাণ করা হয়েছে, কালভার্ট ব্রিজ নির্মাণ করা হয়েছে সড়কের উন্নয়নের জন্য। এটা কি মানুষের যাতায়াতের স্বাচ্ছন্দ্যের জন্য কেবল না, এর সাথে হচ্ছে পুঁজি বিনিয়োগ যারা করেন, শিল্প উদ্যোক্তা যারা করেন, তাদের যে গ্লোবাল বিজনেস প্ল্যান, সেই বিজনেস প্ল্যানে এই জায়গাটাকে তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশকে ঋণ দেয়, আপনার মধ্যে খোঁজ করলে দেখবেন, আমি অত বিস্তারিত জানি না, এই লোনটা দেয় তারা বিনির্মাণের জন্য, কিন্তু এটাকে আবার যখন রিপেয়ারিং এর প্রয়োজন হয় তখন কিন্তু এই লোন আর বরাদ্দ হয় না, তখন রাষ্ট্র তার রাজস্ব থেকে, তার খাত থেকেই তাকে কিন্তু পুনরায় এই কাজটা করতে। এই ধরনের তারা এটা করতে যেয়ে এটা খালি দেশ না, গ্লোবালি কিন্তু এটার উপরে ইনল্যান্ড নেভিগেশনের উপরে বলেন, মূলত ইনল্যান্ড নেভিগেশনের উপরে যে গুরুত্ব, সেই গুরুত্ব কমে যায়। কিন্তু আজকে পৃথিবীতে গ্লোবালি আবার ইনল্যান্ড নেভিগেশনের গুরুত্ব বাড়ছে, কারণ প্রকৃতি পরিবেশ এবং রাজনৈতিক অস্থিরতা, তারপরে আপনার মোড অফ ট্রান্সপোর্টের যে কস্টিং, এইসব মিলায়ে আবার কিন্তু এখন আজ থেকে আরো 5 বছর বা তারও আগের থেকেই ইনল্যান্ড নেভিগেশনের উপরে ইমফ্যাসিস, গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও কিন্তু এটাকে প্রচন্ড রকমের ইগনোর করে চলছিল। ইদানিং বেশ গত 1 দশক ধরেই তারা প্ল্যানিং পর্যায়ে ছিল, এখন এক্সিকিউশন পর্যায়ের দিকে তারা যাচ্ছে। ইনল্যান্ড নেভিগেশনকে তারা ডেভেলপ করা, তারা নদী ড্রেজিং করা বা চ্যানেল আপ করা, এগুলো প্রক্রিয়ার ভিতরে কিন্তু আবার যাচ্ছে। এইরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ প্রকৃতি প্রদত্ত কারণেই সমুদ্র এবং নদী বেষ্টিত দেশ, নদীর বেষ্টিত খালি না, নদীর বুকেই কিন্তু বাংলাদেশ। তো এই যে বাংলাদেশ, এই বাংলাদেশের নদী নষ্ট হওয়ার পিছনে কারণগুলো আমি আজকে আলোচনা করব না, কারণ এই কারণ আন্তর্জাতিক কারণ আছে, জাতীয় কারণ আছে। আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন, অর্থাৎ আমাদের মনোজগতের যে পরিবর্তন, এখন দেখবেন, আমি এই যে এখন খুলনায় আমি দেখলাম বটিয়াঘাটাতে জমি বিক্রি হচ্ছে হরদম, সেখানে যেহেতু রেল লাইন যাচ্ছে, হাইওয়ে যাচ্ছে, এই কারণের জন্য ওখানে জমিতে সব রিয়েল এস্টেট বিজনেসের জন্য, অর্থাৎ সব কি বলে, ল্যান্ডটাকে আরো ডেভেলপ করে সেখানে প্লট করে বিক্রি করবে, সেই প্লটে ঘর বাড়ি হবে, ফার্টাইল জমি, অর্থাৎ চাষাবাদের জমি কিন্তু সেখানে এখন হচ্ছে কি বসবাসের জন্য বিরাট আবাসন হবে, অনেক কলকারখানাও হয়তো হবে। কিন্তু এইবার যদি বলি, কোভিড সিচুয়েশনে বাংলাদেশকে রক্ষা করছে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের মানুষকে বাঁচাইছে বাংলাদেশের কৃষি, আর সাপ্লাই চেনকে রক্ষা করেছে ইনল্যান্ড নেভিগেশন যদি পণ্য পরিবহনের কাজে সক্রিয় না থাকতো, তাহলে এত বুক ঠুকে বলা যেত না যে বাংলাদেশ স্বাচ্ছন্দ্যে অগ্রসর হবে। এইটার জন্য যারা করলো, সেই করার ভিতরে ভূমিকার ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, এই কোভিড সিচুয়েশনে কর্মীদের যে ভূমিকা, অর্থাৎ যারা জাহাজ পরিচালনা করেন, তাদের যে ভূমিকা, শত বাধা প্রতিকূলতা অপমান অপদস্থ হওয়ার পরেও সেই পরিমাণ সহযোগিতা কিন্তু না সরকারের দিক দিয়ে থাকে, না এমপ্লয়ার্সদের তো মোটেই থাকে না। তাহলে আসলে আপনি আগাবেন কি করে? আপনি নৌখাতকে উন্নয়ন করতে গেলে নৌখাতের সাথে সম্পৃক্ত আপনারা যারা সুদীজন আছেন, জ্ঞানীজন আছেন, শুভানুধ্যায়ী আছেন, যারা চিন্তা করেন যে না, রাষ্ট্রের উন্নয়নের জন্য নৌখাতের উন্নয়নের প্রয়োজন, প্রতিবেশের উন্নয়নের প্রয়োজন। আমি আগের বারও আলোচনার সময় বলেছিলাম যে আমাদের এখন সময় আসছে, সেটা হচ্ছে এই, হয়তো আমরা সবাই দীর্ঘস্থায়ী ভাবে বা চিরদিনের জন্য তো বেঁচে থাকবো না, আমাদের ভিতরে কিন্তু এক ধরনের মনোজগতের কিন্তু কাছাকাছি অবস্থায় আমরা অবস্থান করছি। রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, মতামতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু নদী নিয়ে ভালো কিছু করতে হবে, নৌশিল্পকে নিয়ে অগ্রসর করার জন্য ভালো অবস্থায় যেতে হবে, এই ব্যাপারে কিন্তু আমরা যারা আজকে অন্তত আলোচনায় আছি তারা একমত। তাহলে আমরা যদি একমত হই, তাহলে কোভিড সিচুয়েশন তো আছেই, এটা অনেকে তো করোনা আক্রান্ত হয়ে অতিক্রম করে যাচ্ছেন। তো এই অতিক্রম করার ভিতরেই আমি ব্যক্তিগতভাবে অ্যাপ্রোচ করতে চাই। আমি হয়তো আন্দোলনের কারণে বিজি ছিলাম, এখনো বিজি আছি। আন্দোলন পরবর্তীকালে মাইনুটস থেকে শুরু করে সার্কুলার, এগুলা
ভগবান প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত বা আল্লাহর কারণেই বোধহয় যাদের দরকার তাদেরকে এটা বের করে নিতে হয়। এই হলো বাংলাদেশ। তো সেই জন্য কিছু কাজ তো অবশ্যই এর সাথে রিলেটেড কাজ আছে। শ্রমিকদের তো কাজ শেষ, তারা আন্দোলন করে যার যার চাকরিতে চলে গেছে, আমরা শ্রমিক নেতৃত্ব করি, ভালো কিছু করতে গেলে ওটা আমাদের করে নিতে হবে। এইটার পাশাপাশি আমি যেটা বলতে চাই, আমি সময় দিতে চাই। আমি জানি না আমার লাইফ কতদিন আছে, আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে আপনাদের কাছ থেকে শুনে জেনে বা এখানে কাজ করার ভিতর দিয়ে এটাকে আসেন না সমন্বিত করি। আমি মনে করি একটা উপযুক্ত সময়। আমাদের প্রধানমন্ত্রীর সদিচ্ছা আছে, আমাদের শিপিং মিনিস্টার অত্যন্ত, যদিও শ্রমিক নিয়ে উনি নাড়াচাড়া করতে ভয় পান, কিন্তু একেবারে এই যে উনি সিনসিয়ার মানুষ, উনি কাজ করার ব্যাপারে। এবং এখন যে ডিজি শিপিং বা যে চেয়ারম্যান আছেন বা অথরিটিতে যে লোকজন আছে, আমি বিশ্বাস করি আমরা যদি সমন্বিতভাবে পরিকল্পনা নিয়ে ভয়েস রেজ করে, খালি ভয়েস রেজ করলে হবে না, অনেকগুলো কাজ আছে, প্ল্যানিং, অ্যাকশন প্ল্যান নিতে হবে। সেই প্ল্যানটা নিয়ে যদি আমরা ডোর টু ডোর মুভ করি তাহলে আসলে আমাদের পক্ষে এখন সম্ভব। এটা আন্তর্জাতিক কারণেই ইনল্যান্ড নেভিগেশন এখন অগ্রসর হবে, জাতীয় প্রয়োজনটাও কিন্তু এখন সামনে এসে গেছে। ফলে এইটার সময় যারা আসলে সিনসিয়ারলি কাজ করতে চান, আসলে ভালো চান, আমরা যারা ভালো চাই, তাদের এখন প্রয়োজন হচ্ছে যে যার যে মতো ভিন্নতা থাক, কিন্তু একটা জায়গায় সে এক জায়গায় হওয়া, যে যার যার অবস্থান থেকে তিনি যেমন করবেন সমন্বিত ভাবে একটা অ্যাকশন প্ল্যান নিয়ে আমরা কাজে যাই। শহীদ ভাইকে, আশিস দাকে বা আজকের আলোচক বৃন্দকে আমি অনুরোধ জানাবো আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠনের পক্ষ থেকে, মেলা লোকের দরকার নাই। আমরা যারা এগুলোর ব্যাপারে বেশি, যাদের রাত্রে ঘুম হয় না, এই যে এগুলো নিয়ে আমরা জ্ঞান গবেষণা করি বা কাজ করি, তাদের একদিন একটা ফেস টু ফেস মিটিং দেন। যাদের করোনা হয়ে গেছে তারা তো সেফ, আমাদের যাদের এখনো করোনা হয়নি তারা লাইফটাকে থ্রেটের মধ্যে নিয়ে অংশগ্রহণ করব। কিন্তু তারপরে বসেন একেবারেই কিন্তু উপযুক্ত সময়েই, এটা দেরি করলে কিন্তু রাজনৈতিক বলেন, সামরিক বলেন, সামাজিক বলেন, যে কোনো কারণে পৃথিবী আরো বেশি অস্থির হয়ে পড়বে। সেই সাথে আমাদের দেশও খুব স্থির জায়গায় থাকতে পারবে এই বিশ্বাস আমি করি না। ফলে এই যে গ্যাপ পিরিয়ড, এই পিরিয়ডটা একটা চুম্বক সময়। গভর্নমেন্টের গুড উইশেস আছে, পলিটিক্যাল সিচুয়েশনটাকে আপনাকে থ্রেটের মধ্যে নেবে না এই মুহূর্তে। আপনি আপনার কাজ থেকে অগ্রসর করার জন্য, বা আমি আমার কাজ থেকে, আপনি বলাটা ভুল হচ্ছে, আমি শিল্পকে ভালোবাসি, এই শিল্পের নেতৃত্ব দিই, এই শিল্পের শ্রমিকের স্বার্থ খালি সংরক্ষণের জন্য কাজ করি না, শিল্পের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করি। আমি জোর গলায় বলতে চাই, বাংলাদেশের নৌশিল্পের ট্রেড ইউনিয়ন শিল্প উদ্যোক্তাদের কাছ থেকে কোনো সুবিধা ভোগ করে না, কিন্তু শিল্প উন্নয়নের ক্ষেত্রে এমপ্লয়ার্সদের চেয়েও গ্লোরিয়াস রোল প্লে করে, ইন্ডিভিজুয়ালি করে, কালেকটিভলি করে। ফলে এই ক্ষেত্রে আমার বিশ্বাস যে আমি প্রস্তাব দেব এই আয়োজকদের, যে ব্যানারেই পড়েন আপনারা ইমিডিয়েটলি একটা মিটিং এর আয়োজন করে কিভাবে আগানো যায়, আমরা সবার ইনপুটটা দিয়ে একটা পরিকল্পনা আমরা পরিকল্পনা তৈরি করি, এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা আমাদের অ্যাকশন প্ল্যানটা তৈরি করি এবং যার যার অবস্থান থেকে কাজ করি। আমরা নিশ্চয়ই সফলতা হবে, নৌখাত উন্নত হবে। এটা ব্যক্তি মালিকরা তাদের ব্যবসায়িক প্রয়োজনে এই শিল্পকে উন্নত করলো আনডিসিপ্লিন, এটা ডিসিপ্লিন কোনো উদ্যোগ না। এটা ডিসিপ্লিন উদ্যোগের জন্য প্রয়োজন, কারণ ব্যবসায়ী তো ব্যবসা চাইবে, মুনাফা চাইবে, সে তো মুনাফার লোভে কাজ করবে, তার পুঁজি আছে, সে বিনিয়োগ করবে। কিন্তু আমরা যারা ভোগ করব, ভোক্তা এবং যে কর্মীরা এখানে কাজ করে শিল্পটাকে অগ্রসর করবে, সেই দুইজনের একটা কমিটমেন্ট প্রয়োজন। সেই কমিটমেন্ট আছে আমাদের, যার যার জায়গায় আছে, কিন্তু এটাকে সমন্বিত কমিটমেন্টে নিয়ে আসেন আমরা কাজ করি। আমার বিশ্বাস আমরা যদি 1 বছর একটানা কাজ করি তাহলে আমরা কিন্তু একটা জাম্প করতে পারবো। কেন আমাদের নদী কমিশন আছে, আমাদের ডেল্টা প্ল্যান আছে, আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের বিভিন্ন ধরনের স্টেপিং আছে, আমাদের ড্রেজিং কার্যকরী আছে, বিভিন্ন রকমের উদ্যোগ। আমার খুব একটু পুরাতন জিনিস বলে, এই যে শ্যালা নদীতে দুর্ঘটনা, আমরা বোধহয় প্রায় 5 বছর বা তারও বেশি সময় ধরেই কিন্তু বলছিলাম যে আসলে যে কানেক্টিং যে রুট ঘষিয়াখালী ক্যানেল, আমাদের আশিসদা চেনেন ওনার বাড়ির এলাকা, তো ঘষিয়াখালী চ্যানেলটাকে পুনরায় উদ্ধার করার জন্য আমরা কিন্তু দাবি নামায় মিটিং এ, বক্তৃতা, বিবৃতিতে বলেই চলছিলাম, কোন রকম খেয়াল দেওয়া হয়নি। কিন্তু যেদিন সুন্দরবনের ভিতরে ওই যে একটা ট্রলার, মানে যে বালুবাহী জাহাজটাকে কনভার্ট করে তেল পরিবহন করা হচ্ছিল ইল্লিগালি, ওটা কিন্তু ট্যাঙ্কার জাহাজ না, সেই জাহাজটাকে মডিফাই করে তেল পরিবহন করতে যে দুর্ঘটনায় পড়ে ওখানে ডুবে যায়, সেই ডুবে যাওয়ার পরে কিন্তু যে ভয়েসটা রেজ হয়, তারপরে কিন্তু রাতারাতি
সবাই ঝাঁপায় পড়ে ঘুষিয়াখারি ক্যানেল আবার কাটা হয়। তো আমরা সমস্যা তৈরি করে সমাধান করতে যাব কেন? আমরা তো জানি সমস্যা কোথায় এবং সমাধান কিভাবে হবে। এইটা বলা, বারবার বলার পরেও কানে ঢোকে না, কিন্তু এখন কানে ঢুকবে ভাই। আমাদের এখন একটা আমি শ্রমিকের বিজয় বলবো না, শিল্পের বিজয় এটা, যে আমরা এইরকম কোভিড সিচুয়েশনে যে আসলে কিছু করা যায়, সাহস থাকলে, বুদ্ধি থাকলে, চেষ্টা থাকলে, এটা যেহেতু সবাই শ্রমিকরা আন্দোলন করেছে, কিন্তু প্রধানমন্ত্রীর মতো পর্যন্ত অংশগ্রহণ করা মানে এটা এখন হটকেক। ফলে আমার মনে হয় যে ভাই দাদা, সবার কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, এখন উপযুক্ত সময়, উইদিন শর্ট পিরিয়ড, আমি হয়তো 2-3 দিনের মধ্যে খুলনা থেকে চলে আসবো। আপনারা নেক্সট উইকে একটা মিটিং অর্গানাইজ করেন, ফেস টু ফেস মিটিং এ, অনলাইন মিটিং এ হবে না, আমরা ফেস টু ফেস মিটিং করেন। এই যে কয়জন আমরা আলোচনায় আছি সেই কয়জন মিলে আগে করেন, এরপরে আমরা ঠিক করি যেটাকে ওয়াইড স্কেলে কিভাবে নেওয়া যায়, কাদেরকে অংশীজন করা যায়। আমি বিশ্বাস করি বিআইডব্লিউটির চেয়ারম্যান, ডিজি শিপিং, ডিজি নৌ পুলিশ, কোস্টগার্ড, এগুলো হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থা, এরপরে আমাদের সচিবালয়, মন্ত্রণালয়, এগুলোকে সবাইকে সম্পৃক্ত করেই আমরা অগ্রসর হতে পারবো। এবং সেই দায় যদি আমাকেও ভাগিদার হিসেবে নিতে হয়, তো আমি প্রস্তুত। আমাদের এমপ্লয়ার্স বলেন বা যারাই বলেন, তাদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করি। আমি অন্য ক্রাইসিস নিয়ে আলোচনা করলাম না, যেহেতু অনেকেই অনেক আলোচনা করবেন, সময় সংক্ষিপ্ত। ফলে আমি এই দিকটার প্রতি দৃষ্টি দিলাম যে আসলে আমাদের একটা প্ল্যানিং দরকার, একটা অ্যাকশন প্ল্যান দরকার। তাহলে যা এখন বাংলাদেশে ঘটতেছে এটাকে সমন্বিত করে আমরা অনেক ভালো ফলাফল নিয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ চৌধুরী আশিকুল আলম, অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন, বিশেষ করে নৌ পরিবহন ব্যবস্থার বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ তুলে ধরে ভবিষ্যতে কিভাবে এটিকে একটি সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যায় সে সম্পর্কে উনি ওনার অভিমত ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি একটি আমরা যারা নৌ খাতের উন্নয়ন চাই বা চেয়ে আসছি, প্রেশার গ্রুপ বলি বা পরিবেশবাদী সংগঠন বলি বা সামাজিক আন্দোলনের সংগঠক বলি, আমাদের সকলকে তিনি সমন্বিত পরিকল্পনা গ্রহণের জন্য একটি সভা ডাকার অনুরোধ করেছেন। সেই সভায় তিনি থাকারও অভিপ্রায় ব্যক্ত করেছেন। আমরা তার এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই এবং আমরা নিশ্চয়ই আমরা মুখোমুখি এ ধরনের একটি সভার আয়োজন করব। আমরা অতীতে সবসময় করেছি, শুধুমাত্র কোভিড-19 সংক্রান্ত জটিলতার কারণে আমরা আমাদের কার্যক্রম রাজপথ থেকে সাময়িকভাবে গুটিয়ে নিয়েছি, কিন্তু কার্যক্রম কিন্তু চলমান। তা গণমাধ্যমগুলো দেখলে আপনারা সবাই নিশ্চিত হবেন। এছাড়া আমাদের সকল কর্মকাণ্ডের সঙ্গে সবসময় একজন কর্মী হিসেবে, একজন নেতা বলি, একজন উপদেষ্টা বলি বা একজন বিশেষজ্ঞ বলি, প্রফেসর ডক্টর তারেক আলী সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের কর্মকাণ্ডকে উৎসাহিত করেন। শত ব্যস্ততার মধ্যেও এমন কোন অনুষ্ঠান নেই আমাদের গত 1 দশকে যে অনুষ্ঠানে ওনাকে ডেকে আমরা পাইনি। ফলে আমাদের সকল কর্মকাণ্ডের সঙ্গে প্রফেসর মীর তারেক আলীও থাকবেন বলে আমরা প্রত্যাশা করি। আমরা এবার আলোচনা করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের সদ্য সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মীর তারেক আলী। ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? জি জি জি, শোনা যাচ্ছে তারেক ভাই, শোনা যায়। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক এবং অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের অনুষ্ঠানটি যারা ফেসবুকে লাইভে দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা ঠিক করা হয়েছে, নৌখাতের কাঙ্ক্ষিত উন্নয়ন, সমস্যা এবং সমাধান, আসলে এই বিষয়টা নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছি। বিভিন্ন
বিষয় নিয়ে অনেক কথা বলা হয়েছে। তো প্রথমে আমি আজকের আলোচনাটা একটু অন্যদিক করতে চাচ্ছি। আমি দুটো শব্দের উপরে গুরুত্ব দিয়ে আজকে কথা শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4, এবং হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তো প্রথমে আসি ডেমোগ্রাফিক আসি যে একটা জাতির যে আমি যেটা বলবো যে 65 অর্থাৎ ওয়ার্কিং ক্লাস পপুলেশন, এটাকে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশ কিন্তু এখন সেই সময়টা পার করছে। 2008 থেকে ধারণা করা হচ্ছে 2008 থেকে 2040 এই পপুলেশন, অর্থাৎ 15 থেকে 25 বছরের মধ্যে যে পপুলেশন, এটা কিন্তু এখন বর্তমানে এটা হচ্ছে আমার মোট জনসংখ্যার প্রায় 65%। অর্থাৎ আমাদের যে নন ওয়ার্কিং যে পপুলেশন, সেইটার তুলনায় কিন্তু অনেক বেশি। এবং এই পপুলেশনকে যদি আমি ঠিকমতো কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের যে উন্নয়নের যে গতি, সেটা কিন্তু সেইভাবে, এবং আমাদের এই যে এখন 2020 সাল, আমি বলতে পারি যে আমরা কিন্তু এই ডেমোগ্রাফিক পিক পিরিয়ডটা পার করছি। এবং এটাকে কাজ হলে ওয়ার্কিং ক্লাস পপুলেশন আছে, আমাদের শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তাদেরকে কিন্তু সেই ব্যাপারে দক্ষ করতে হবে এবং কাজে লাগাতে হবে। আমরা যদি এই টাইমের মধ্যে কাজে লাগাতে না পারি, তাহলে 2040-এর পরে দেখা যাবে যে আমাদের ওয়ার্কিং ক্লাস পপুলেশন একটু গ্র্যাজুয়ালি কমতে থাকবে। আমাদের উন্নয়ন পরিকল্পনার মধ্যে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ অবদান, যে আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে অবশ্যই আমাদের কাজে লাগাতে হবে। এরপরে আমি আসছি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা IR4, এটা এখন খুব এবং আমাদের শিপ বিল্ডিং সেক্টরে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা কিন্তু আস্তে আস্তে উন্নত দেশগুলো এসেছে, আমাদের পরবর্তী আসবে। তো আমাদেরকে কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4, আমি যদি শিপ বিল্ডিং 4, শিপিং 4, মেরিন 4 এই নামে কিন্তু চলে আসছে। এবং এগুলোর থেকে যদি আমি বেনিফিটটা পেতে চাই, বা এগুলোর সাথে আমাকে কিন্তু সম্পৃক্ত হতে হবে। আমি যদি এখন সম্পৃক্ত হওয়ার চিন্তা ভাবনা না করি, আমাকে কিন্তু ভবিষ্যতে হতে হবে। এবং আমরা যতই এই পরিকল্পনার ব্যাপারে দেরি করব, আমরা কিন্তু পিছিয়ে পড়ব। এবং এখন পরিকল্পনা করলে আমার পক্ষে কিন্তু দ্রুততম সময়ে আমাদের অটোমেশন, আমাদের আমি যেটা বলবো যে ডিজিটালাইজেশন, এই প্রযুক্তিগুলো আমাদের বিল্ডিং সেক্টরে, আমাদের শিপইয়ার্ডে আসবে, আমাদের ম্যানেজমেন্ট, শিপিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসবে, অর্থাৎ সবগুলো ইন্ডাস্ট্রি সেক্টরে কিন্তু গ্র্যাজুয়ালি আসবে। তো আমাদেরকে এই কথাটাকে আমাদের যে ভবিষ্যৎ যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে কিন্তু এই জিনিসগুলো থাকতে হবে। বিশেষ করে আমাদের এই প্রফেশনের সাথে যারা আছেন, তাদের আমি যদি বলি যে আমাদের নৌ শ্রমিক যারা আছেন, তাদেরকে এখন যেই সিলেবাসের তারা পড়াশোনা করে তারা সার্টিফিকেট পাচ্ছেন, সেই সিলেবাস গুলো হয়তো আমাদের পরিবর্তন করতে হতে পারে। আমাদের আসবে যখন সেই ব্যাপারগুলো সম্বন্ধে যদি ওয়াকিং না থাকেন, সেই ব্যাপারে তাদের ডিটেইলস না থাকে, তাদেরকে যদি ট্রেনিং দেওয়া না হয়, তাহলে কিন্তু আমার ইচ্ছিত উন্নয়ন সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। এবার আসি যে আমাদের নৌখাতে আমাদের দেশের জন্য একটা ইম্পর্টেন্ট কি, সেটা আসলে বলার অপেক্ষা রাখেন। আমরা সবাই জানি যে আমাদের দেশটা হচ্ছে নদীমাতৃক একটা দেশ, এবং পৃথিবীতে বাংলাদেশের মতো এরকম চমৎকার নেটওয়ার্ক অফ ওয়াটার বডি খুব কম দেশে আপনি পাবেন, যে সারা দেশে যারা কিন্তু আমাদের নদ নদী খাল বিল বিস্তৃত হয়ে আছে। আমাদের দেশে একটা বিশাল প্রায় 700 কিলোমিটার আমাদের বে অফ বেঙ্গল রয়েছে, বঙ্গোপসাগর। এবং বর্তমান সরকারের কূটনৈতিক প্রচেষ্টা এবং সাফল্যের কারণে কিন্তু আমরা আমাদের সমুদ্র বিজয় হয়েছে। আমাদের সমুদ্রের একটা বড় অংশ, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং মায়ানমারের কাছে ছিল, সেখান থেকে কিন্তু আমরা বিরাট একটা অংশ আমরা পেয়েছি।
এবং এই যে আমাদের ওয়াটার বডিগুলো, আমাদের যে বঙ্গোপসাগর, আমাদের কোস্টাল এরিয়া, আমাদের যে ইনল্যান্ড, এগুলোকে কাজে লাগানোর জন্য আমাদের কিন্তু সুষ্ঠু পরিকল্পনা দরকার। আমাদের উন্নয়নের জন্য দরকার আমাদের নদীগুলোকে সচল রাখা। আমার নদী যদি সচল থাকে তাহলে কিন্তু আমার নৌপথে যে উন্নয়ন, বা আমি যদি বলি নৌ পরিবহন, কিংবা আমাদের অন্যান্য যে আমাদের মৎস্য, আমাদের কৃষি, এই ব্যাপারগুলোতে কিন্তু আমরা সেই সুবিধাটা পাবো না। এখন আমরা যেটা দেখছি যে আমাদের নদীগুলোতে বড় সমস্যা হচ্ছে, যেখানে প্রতি বছর পলি পড়ছে, এবং এই রেগুলার এই পলি পড়ার কারণে আমাদের একটা সাধারণ ধারণা যেটা হলো যে যেখানে পলি পড়বে আমি ড্রেজিং করলেই তো সেটা সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই নদীগুলো কিন্তু কন্টিনিউয়াসলি পলি পরিবহন করছে। তো আমাদের শুধুমাত্র ড্রেজিং এর দিকে মনোনিবেশ করলে হবে না। ড্রেজিং এর সাথে সাথে যেটা দরকার যে আমাদের নদীগুলো ট্রেনিং দরকার, রিভার ট্রেনিং, এবং নদীগুলোর পলি পরিবহনের যে সক্ষমতা, সেই দিকে কিন্তু আমাদের দৃষ্টি দিতে হবে। নদীগুলোকে তার পানির সাথে পলি পরিবহন করতে, সেটা যাতে ঠিকমতো পরিবহন করে নিয়ে যেতে পারে, সেই ব্যাপারটা এনশিওর করা এই দিকে দৃষ্টিটা আমাদের জায়গায় পরিপূর্ণ, এবং আমি শুনে ফেললাম, কিন্তু এটা কিন্তু সাকসেস হচ্ছে না। তো আমাদেরকে কিন্তু এই দিকটাই আরো গুরুত্ব দিতে হবে যে নদীগুলোকে আমাদের প্রবহমান রাখতে হবে। আমাদের নদীর আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের নদীগুলোকে আমরা ইন্ডাস্ট্রি থেকে, আমাদের মিউনিসিপ্যালিটি থেকে, যে আমাদের যে গার্বেজ, সেগুলো আমরা নদী ফেলছি। আমাদের যেই যেগুলো ইপিপির মাধ্যমে যেগুলো ফেলার কথা, আমরা কিন্তু সরাসরি নদীতে ফেলছি, এবং নদীর পরিবেশ দূষণ করতে করতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে নদীর পানি একেবারে কালো হয়ে গেছে। কিছু জায়গায় নদীর পানি স্বাভাবিক কালো নেই, কালো হয়ে গেছে, অনেক কাল মতো, এবং নদীর তলদেশে আমাদের পলিথিনের লেয়ার জমে গেছে। আমাদের কথা প্রায় 28 ইঞ্চি ড্রেজার, 21 ইঞ্চি, এই ড্রেজার গুলো দিয়ে কিন্তু যে কোনো হার্ড ম্যাটেরিয়াল কিন্তু কাটা সম্ভব। যে নদীর তলদেশ যে তারা করতে পারেনি, তারা পলিথিন যে আমরা পরিকল্পনা নিয়েছিলাম যে আমাদের ধরা হয়ে গেছিল, আমাদের কিন্তু সেই পরিকল্পনা যদি ঠিক মতো করা যেত তাহলে কিন্তু আমি করতে পারতাম। এখন আমাকে নতুন করে আবার পরিকল্পনা করতে হচ্ছে যে আমাকে সেখানে রেজারের পরিবর্তে গ্র্যাব রেজার ব্যবহার করতে হবে। গ্র্যাব রেজার ব্যবহার করে সেই পলিথিন গুলো তুলতে হবে। আমাদের এই যে নদীর পরিবেশ, নদীর প্রবাহ, এগুলোকে ঠিক রাখতে হবে। এবং আমাদের নদীতে এখন আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে আমাদের নদী থেকে বালু উত্তোলন করা হবে, সেই উত্তোলনের জন্য তার যে জায়গা নির্ধারণ করে দেওয়া হচ্ছে তারা কিন্তু সেই জায়গার বাইরে চলে যাচ্ছে, এবং অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন ব্রিজের কাছে তারা চলে আসছেন বালি তুলতে তুলতে। এবং এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোকে আমাদের কিন্তু আসলে অ্যাড্রেস করতে হবে। আমার অভ্যন্তরীণ নৌপথে যে নৌকাগুলো চলাচল করে, আমাদের আশিক ভাই ঠিকভাবে অ্যাড্রেস করেছি যে আমাদের সেফটির ব্যাপারে আমরা কিন্তু সাংঘাতিকভাবে আমরা অতটা কনসার্ন নই। আমাদের এই সেক্টরে যারা ব্যবসা করছেন তাদেরকে এই সেফটির ব্যাপারটা কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে, এবং এই সেফটির ব্যাপারটা কিন্তু সবগুলোর সাথে জড়িত। আমাদের নৌযানের ডিজাইন থেকে শুরু করে নৌযানের সার্ভে, নৌযান যখন তারা পরিচালনা করছেন, সব কিন্তু এই সেফটির ব্যাপারটা চলে আসছে। আমাদের দেশে যে নৌযান, সেই নৌযানগুলো মধ্যে একটা সমস্যা যেটা হলো যে আমাদের বৈধ নৌযান, অর্থাৎ যেগুলোর বৈধ সনদ রয়েছে, যেগুলো রেগুলার আপনার সার্ভে করা হয়, সেই নৌযানের সংখ্যা এবং টোটাল নৌযানের সংখ্যা, এটার মধ্যে কিন্তু একটা ব্যতিক্রম হয়ে গেছে। অর্থাৎ আমাদের একটা বিরাট অংশ, নৌযানের একটা বিরাট অংশ এখনো কিন্তু
এই সনদের আওতায় বা সার্ভের আওতায় আসেনি। এখন এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আমাদের যারা সার্ভেয়ার রয়েছেন বা এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তি রয়েছেন, তারা বলছে যে আমাদের সংখ্যা কম, সেই কারণে আমাদের পক্ষে এই পুরোটা কাভার করা সম্ভব হচ্ছে না। তো আমি মনে করি যে আমাদের এই অবৈধ নৌযানগুলোকে আমাদের কিন্তু আসলে বৈধতার কিন্তু রেজিস্টার রেগুলার সার্ভে যদি করেন তাহলে কিন্তু তখন আপনি এখানে হচ্ছে বৈধ এনফোর্স করতে পারবেন। যেই নৌযানের কোনো মানে সার্ভে সনদ নেই, কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই, সেখানে আপনি কিভাবে একজন লাইসেন্সধারী মাস্টার বা ড্রাইভার কিভাবে নিয়োগ দেবেন? তো এই জিনিসটাকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আমি যেটা বলবো যে আমাদের নৌযানগুলোর যে সার্ভের যে ব্যাপারটা, সেখানে আমি আরেকটু আসছি যে আমাদের এখানে সার্ভের ব্যাপারে যেটা মনে করা হয় যে প্রতি বছর নৌযানগুলো আমি সার্ভে করলাম তাহলে হয়ে গেল, কিন্তু সার্ভে কিন্তু অনেক ধরনের রয়েছে। যে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সার্ভে হচ্ছে যে নৌযানগুলোর যে তলদেশ, এই তলদেশের অবস্থা বোঝার জন্য আপনার কিন্তু আমাদের বিধিতেই বলা আছে 2 বছর বা 3 বছর অন্তর অন্তর এই নৌযানগুলোকে জলে উঠাতে হবে, তারপর তার তলদেশের অবস্থা দেখতে হবে। আমাদের প্রতি বছর যে সার্ভেটা করা হয় সেখানে কিন্তু সেই তলদেশের অবস্থা দেখার কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে যে ডকিং সার্ভে করতে হবে 2-3 বছর পর পর, সেটা কিন্তু রেগুলারলি এখন করা হচ্ছে না। আমাদের এখনো কিন্তু আমাদের যে আইনটা রয়েছে সেটা কিন্তু অর্ডিন্যান্স, ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স 1976, এটা দিয়ে আমরা কিন্তু এখনো সেই 50 বছর ধরে আমরা চলছি। আমাদের কিন্তু অবিলম্বে এই ব্যাপারে একটা পূর্ণ আইন দরকার, এবং আমাদের অর্ডিন্যান্সে আইনে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি বা যে সমস্ত গ্যাপ রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আসলে আরো ডিটেল স্টাডি করে এটা কিন্তু আপডেট করা দরকার। আমাদের আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল যে পপুলেশন, বাংলাদেশের যে টোটাল পপুলেশন, সেই টোটাল পপুলেশনের তুলনায় আমাদের যে ল্যান্ড এরিয়া সেটা কিন্তু হয়নি। অর্থাৎ আজ থেকে 50 বছর আগে আমাদের যে 7.5 কোটি জনসংখ্যা ছিল, এখন সেটা আরো 17 কোটি জনসংখ্যা হয়েছে। আমাদের কিন্তু ল্যান্ড এরিয়া কিন্তু বাড়ে। এখন এই ল্যান্ডের কিন্তু বহুবিধ ব্যবহার রয়েছে। কৃষিতে আমাদের আবাস এরিয়ার জন্য ল্যান্ডের ব্যবহার রয়েছে, এবং আমরা যেটা দেখছি যে আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত গত 50 বছরে আমাদের সড়কের যে পরিমাণ উন্নয়ন হয়েছে বা সড়কের লেন্থ যেভাবে বেড়েছে সেটা কিন্তু অভাবনীয়। কিন্তু এটার সাথে আরেকটা জিনিস সংখ্যা, সেটা হলো যে আমাদের যে টোটাল পপুলেশনের তুলনায় আমরা কিন্তু ল্যান্ডের উপরে চাপ অনেক বেড়ে যাচ্ছে। তো আমাদের এখন ব্যবহারের ব্যাপারে কিন্তু অনেক সতর্ক হতে হবে। ল্যান্ড কিন্তু আমাদের জন্য খুবই কস্টলি। তো আমাদের এই যে ল্যান্ডের ব্যবহার, এই ব্যবহারগুলোকে যদি অন্য কোনো ভাবে আমি রিপ্লেস করে পারি, তার মধ্যে আমাদের অ্যাভেলেবল মোড রয়েছে হচ্ছে নৌপথ। অর্থাৎ আমি যদি সড়ক নৌপথের ব্যবহারগুলোকে যদি চলাচল সক্ষম তাহলে কিন্তু আমি সম্ভব হবে। আমরা এখনো দেখছি যে আমাদের চট্টগ্রাম বন্দর থেকে যে আমাদের কন্টেনার গুলো আসছে তার ম্যাক্সিমাম গুলো কিন্তু সড়ক পথে কিংবা কিছু সামান্য অংশ আসছে আমাদের রেল পথে, কিন্তু আমাদের নৌপথে সেই পরিমাণ কিন্তু আমরা কন্টেনার পরিবহন করতে পারছি না। আমাদের কিন্তু সেই দিক থেকে অর্থাৎ আমাদের সড়ক রূপের অবশ্যই আমাদের চাপ কমাতে হবে। দুজনের হাতে একটা অ্যাভেলেবল মোড অফ ট্রান্সপোর্ট রয়ে গেছে নৌপথ, এবং শুধু নৌপথের উপরে ব্যবহার করলে হবে না, নৌপথের সাথে অন্যান্য বোটগুলোর সাথে বা রেলের সাথে তাদেরকে ইন্টারফেসিং করা, অর্থাৎ মাল্টি মোডাল যে ট্রান্সপোর্ট, সেই ব্যাপারগুলো থেকে আমাদের বলতে হবে। আমি আজকে যেটা বলেছিলাম যে আমরা চাই বা না চাই এই সেক্টরের কিছু ধীরে ধীরে আমাদের মেকানাইজেশন, আমাদের ডিজিটালাইজেশন এগুলো কিন্তু চলে আসছে। তো আমাদের ডেভেলপমেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, এবং আমাদের এখানে যারা ওয়ার্কফোর্স যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই সমস্ত প্রযুক্তির সাথে আমাদের থেকে তারা যে সেই সমস্ত প্রযুক্তি যারা চলে আসছে সেই সময় তারা যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন সেই জিনিসগুলো মাথায় রেখে তাদের ট্রেনিং পরিকল্পনা
তাদের যে পাঠ্যপুস্তক বা সিলেবাস যেটাই বলি না কেন, সেই সমস্ত জায়গায় কিন্তু আমাদের এখন থেকে আপডেট করার পরিকল্পনা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা ইউরোপ বা আমেরিকার এখনকার যে ইংল্যান্ড নেভিগেশনের দিকে যদি আমি দৃষ্টি দিই, আমাদের দেশেও কিন্তু আমরা যদি চাই আজ থেকে 10-15 বছর পরে কিন্তু আমরা সেই স্টেজে নিয়ে যেতে পারবো। কিন্তু সেই জন্য আমাদের দরকার হচ্ছে সঠিক পরিকল্পনা, সেই জন্য আমাদেরকে দরকার হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেই পরিকল্পনাগুলো কিছুকে এখনই আমাদেরকে মাথায় রেখে আমাদের সেইভাবে অগ্রসর হতে হবে। তো আমি সবশেষে আজকের অনুষ্ঠানের সম্মানিত বক্তব্য রাখেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি, এবং যারা আজকের অনুষ্ঠানটি শুনছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মীর তারেক আলী মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। তারেক ভাই, আপনি শত ব্যস্ততার মধ্যেও সবসময় আমাদের বিভিন্ন প্রোগ্রামে সময় দিয়ে থাকেন, সেই জন্য আয়োজকদের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। বুঝলাম না, আমাদের দুইজন বন্ধু বারবার যুক্ত হওয়ার চেষ্টা করছেন, আমি কিন্তু তাদের যুক্ত করতে পারিনি, সম্ভবত কোনো যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। সাংবাদিক জনাব রাজন ভট্টাচার্য এবং অধ্যক্ষ আশিক এলাই তারা ঢোকার চেষ্টা করেছিলেন বারবার, ঢুকতে পারেনি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সুপ্রিয় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। এবার অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখবেন নৌ সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সম্মানিত সভাপতি। দাদা একটা পয়েন্ট আচ্ছা, একটু আলোচনা করতে যাচ্ছিলাম, একটা পয়েন্ট। হ্যাঁ, আমরা আসলে এই করোনা কালে আমাদের যে অবস্থানটা সকল অনেক বিশেষজ্ঞদের মতামতের পরেও বাংলাদেশ কিন্তু আসলে অর্থনৈতিক যে অবস্থানটা সুদৃঢ় হয়েছে। এখানে আশিক দা কথাটা তুলেছেন, উনি দুটো কথা বলেছেন, একটা হলো কৃষি এবং নৌযান শ্রমিকদের যোগাযোগের মাধ্যমে পণ্য। আমি মনে করি বাংলাদেশের অর্থনীতি সবচেয়ে বেশি সচল রেখেছেন আমাদের ফরেন রেমিটেন্স, আমাদের বিদেশে যে কর্মরত শ্রমিক ভাইরা। এই তিন সেক্টরে আসলে রাষ্ট্রীয়ভাবে আমরা আসলে তাদের জন্য কিছুই করি না, এটা খুবই দুঃখজনক। এখনো কৃষকরা সচল রেখেছে খাদ্য, এখনো যোগাযোগের মধ্যে শ্রমিকরা রেখেছে, এবং বিদেশে আমাদের এই ভাইয়েরা অর্থনীতিটাকে সচল রেখেছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো উন্নয়নের আমাদের কি ভিত্তি আসলে সুদৃঢ় নাকি বুদবুদ অবস্থায় আছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করতে চাই। গত 15 বছর ঢাকা শহরের 20 টাকার নৌপথ যেই টিভির সেই টিভির রয়ে গেছে। আমরা উন্নয়নের অনেক হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি, কিন্তু লুটপাট করেছি, এবং সেই লুটপাটের ফলে আজকে আমাদের যে গতি, এই গতিটা স্থবির হয়ে যাচ্ছে। আমি বলছি এই জায়গাগুলিকে আমাদের এখন মূল্যায়ন করা দরকার, এই জায়গাগুলিকে আমাদের আরো ভালোভাবে দেখা দরকার, এটা যদি করা খুবই জরুরি। আর আশিক ভাই যে প্রস্তাবটা দিয়েছে, আমি আপনার সাথে এর আগে আলাপ করেছিলাম, আমার মানে দ্রুততার সহিত আমাদের একটু বসা উচিত। ধন্যবাদ। ধন্যবাদ আমির রসুল বাবুল। বৃত্তাকার নৌপথ সম্পর্কে সম্প্রতি নৌ মন্ত্রণালয় থেকে একটি গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে আমরা দেখলাম যে বলছে যে কয়েকটি সেতু, অর্থাৎ তুরাগ নদীর উপর কয়েকটি সেতুর কারণে বৃত্তাকার নৌপথ সচল করা বা জনপ্রিয় করা যাচ্ছে না। কারণ সেতুগুলো অপসারণের এখতিয়ার নৌ মন্ত্রণালয় নেই, এটি অন্য সংস্থা। হয়তো এই বিষয়টি নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে বিআইডব্লিউটি বা নৌ মন্ত্রণালয়ের কোনো একটি সমঝোতা হওয়ার চেষ্টা চলছে। আমরা আশা করি অচিরেই সমস্যাটির সমাধান হবে এবং রাজধানী চারদিকে প্রবাহিত বৃত্তাকার নৌপথ সচল হওয়া অবশ্যই প্রয়োজন। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখছেন নৌ সড়ক রেলপথ রক্ষা জাতীয় কমিটির সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ শহীদ মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই গ্রিন ক্লাব অফ বাংলাদেশ উদ্যোগে অনলাইন অনুষ্ঠানে পরিশেষে আমি এইটুকু বলতে চাই,
নেটের একটু ডিস্টার্ব ছিল হয়তো, আমি আবার থেকে বলছি। আজকের এই অনলাইন অনুষ্ঠানের প্রত্যেকেই আমরা যেভাবে এই সমস্যা এবং সমাধানের কথাগুলো তুলে ধরেছি, আমি মনে করি মিহির বিশ্বাস ওনার জায়গা থেকে যে কথাগুলো বলেছেন অত্যন্ত জরুরি। আমিনুর রসুল ভাই উনিও যে কথাগুলো বলছেন, আসলে আমাদের প্রত্যেকেই আমরা কিন্তু আমাদের কাজগুলা করতেছি একমাত্র সরকারকে বিব্রত করার জন্য নয়, সরকারকে সমস্যায় ফেলার জন্য নয়। আমাদের সংগঠন এর আগেও যে কথাগুলা চৌধুরী আশিক আলম বলে গেছেন যে আমরা অনলাইনের মধ্যে এখন যে প্রোগ্রামগুলো করতেছি, এই অনলাইনের প্রোগ্রামগুলো এখন শুধু করা হচ্ছে করোনার কারণে, কিন্তু এর আগে তো আমরা প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের মধ্যে করেছি এবং আশা করি আবার আমরা করব ইনশাল্লাহ। খুব শীঘ্রই আসিফদা এই উদ্যোগ নেবেন যাতে করে আমরা আগামী অনুষ্ঠানটা আমরা অনলাইনে না করে আমরা যে কোনো এক জায়গায় একত্রিত হয়ে এই কথাগুলা বলার জন্য। আমাদের এই করোনার কালে যে অনলাইনের মধ্যে আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করেছি, আমাদের এই প্রোগ্রামগুলোর মধ্যে আমরা যে সমস্যার সমাধানের কথাগুলা বলেছি, এই মেসেজগুলো শুধু আমরা সরকারকে পৌঁছানোর জন্যই তো করেছি। আমরা চাই যে ইতিমধ্যে এই মেসেজগুলো অবশ্যই সরকার গ্রহণ করেছে, সরকার পর্যন্ত পৌঁছেছে। আগামীতে যে প্রোগ্রাম আমরা করব, যদি আমরা আমাদের প্রোগ্রামগুলা আমরা একত্রিত কোনো সভাস্থলে করি, ওইখানেও যে মেসেজগুলা বা আলোচনা করব, সেটাও তো আমরা চাই যে সরকার যাতে আমাদের মেসেজগুলো গ্রহণ করে। আমাদের কথা তো একটাই যে আমরা আমাদের জায়গা থেকে আমরা চাই সরকারকে সহযোগিতা করা। সরকার তো আন্তরিক, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম 2008 সালে যখন ক্ষমতায় আসবেন উনি নৌ সেক্টরকে প্রাধান্য দিয়েছেন। পরবর্তীতে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক, এবং কি এখন আমরা যে দেখছি যে নৌ পরিবহন মন্ত্রী যিনি আছেন উনিও অত্যন্ত আগ্রহ দেখাচ্ছেন। আমাদের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান উনিও আগ্রহী। পরবর্তীতে বাকিরা কেন অনাগ্রহী থাকবে, ওনারা কেন গাফিলতি করবে, এইগুলো তো দেখার বিষয় ওনাদের। এই মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী তাদেরকে দেখার বিষয়। ওনারা তো যদি আগ্রহী হন, ওনারা যদি নিচের দিকে একটু নজরদারি রাখেন, তাইলে তো প্রত্যেকটা সেক্টরের যে কোনো উন্নয়নের কাজ বা ধারা অব্যাহত থাকবে। আশিক ভাই কথাটা বলেছেন যে শ্রমিকদের কে নিয়ে ওনারা কিন্তু ধর্মঘটে আসতে চান নাই কোনোদিনই, কিন্তু বাধ্য হয়েছেন ধর্মঘট পর্যন্ত আসতে। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে যেহেতু একটা ন্যূনতম দাবি ওনারা দাবিটা আদায় করতে পেরেছে, কিন্তু বাস্তবতা কি ওনার কথা থেকে বোঝা গেছে যে এখন পর্যন্ত আদায়ের আশ্বাস পেয়েছেন কিন্তু আদায় শেষ পর্যন্ত হয়নি। তো এইগুলা দেখবে কে? মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিবে, আদায়ের দাবি মেনে নেবেন, তার পরবর্তীতে যদি দেখা যাবে যে নিচের পর্যায়ে গিয়ে ওইগুলা টেবিলে পড়ে থাকবে, তাহলে তো এগুলো তো কর্তৃপক্ষই দায়ী। আমরা তো আমাদের জায়গা থেকে আমরা তো বিরোধিতা করার জন্য আমরা এই সমস্যা গুলা তুলে ধরি না, সমাধানের পথগুলা বাতলাই না। আমাদের উদ্দেশ্য একটাই যে সরকারকে সহযোগিতা করা, আর এই সরকার তো সেই সহযোগিতা চায় এবং সরকারের পক্ষে কোনো দিনই জনগণের সম্পৃক্ততা এবং বাংলাদেশের যারা পরিবেশ নিয়ে কাজ করে, সামাজিকতা নিয়ে কাজ করে, তাদের উপদেশ এবং প্রত্যেকটা সাংবাদিক ভাইয়ের উপদেশ ছাড়া কোনো সরকারি একা কোনো কাজ করতে পারবে না। তাই আমি জনগণকে বলবো, আপনারা প্রত্যেকটা কাজে সরকারকে সম্পৃক্ত থাকেন, জনগণকে বলবো আমি সাহায্য করেন। আমরা আছি আমাদের জায়গা থেকে, প্রত্যেকটা মুহূর্তেই আমরা চাই সরকারকে উপদেশ দিয়ে সমস্যা তুলে ধরবো,
সমাধানের পথ দেখিয়ে দিব। এইগুলা যাতে আন্তরিকভাবে গ্রহণ করা হয়, তাহলে আমি মনে করি এই নৌ সেক্টর উন্নয়ন হবে। আর এই বলে আমি আমাদের আজকের এই সেমিনার সফলতা কামনা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ শহীদ ভাই। শহীদ ভাইয়ের সমাপনী বক্তব্য অর্থাৎ সভাপতির বক্তব্যের মধ্য দিয়েই অনুষ্ঠান শেষ হচ্ছে। আপনারা যারা অংশ নিয়েছেন, যারা অনলাইনে যুক্ত অনুষ্ঠানটি দেখেছেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আছি আপনাদের সঙ্গে, আপনারাও আছেন আমাদের সঙ্গে। গ্রিন ক্লাব অফ বাংলাদেশ জিসিবির পক্ষ থেকে আপনাদেরকে হেমন্তের শুভেচ্ছা, শুভকামনা।